আচ্ছা, সো আমাদের আজকের যে লেকচারটা, আজকের লেকচার হচ্ছে এই লজিক গেটস এন্ড বুলিয়ান অ্যালজেব্রা। তো এই লেকচারের বেশ অনেকটা অংশই তোমরা দেখবা যে তোমরা আসলে পারো অলরেডি। ঠিক আছে, মানে এই অনেক কিছুই তোমরা আসলে এর আগে দেখে আসছো বিভিন্ন জায়গায় বা পড়ে আসছো। সো ওই জিনিসগুলাই বেসিক্যালি ফার্স্টের পার্টটা স্পেশালি আর কি। লজিক গেটস আমাদের দুইটা পার্ট আছে এই লেকচারে, লজিক গেটস আর বুলিয়ান অ্যালজেব্রা। তো লজিক গেটের পার্টটা মোটামুটি তোমরা আসলে সবাই পারো আর কি, দেখলেই বুঝবা। সো আমাদের এই লজিক গেট শিখতে হলে আমাদের আসলে এগুলার যে কনসেপ্টটা সেটা আমাদের ভালো মতন বুঝতে হবে আর কি। তো লজিক গেটের কনসেপ্টটা আসছে ওইখান থেকে যে যখন আমরা সার্কিট ডিজাইন করি, আমরা সার্কিট ডিজাইন করতে গেলে যেহেতু আমরা ল্যাবে কাজ করি, আমাদের এগুলো আসলে হার্ডওয়্যার রিলেটেড জিনিসপত্র। তো আমাদের কাছে এমন কিছু কম্পোনেন্ট দরকার যে কম্পোনেন্টগুলা দিয়ে আমরা হচ্ছে লজিকগুলা বিল্ড করতে পারবো। এখন সেই লজিকগুলা বিল্ড করার জন্য আমরা যে কম্পোনেন্টগুলো ইউজ করব, এই কম্পোনেন্টগুলোকেই বলা হচ্ছে গেটস। ঠিক আছে, সো একটা গেটের তোমার ইনপুট থাকতে পারে বেশ কিছু এবং আউটপুটও থাকতে পারে। তো আমরা এখানে যে গেটগুলা দেখবো এগুলোর ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো আমাদের দুইটা করে ইনপুট আছে, একটা করে আউটপুট, এরকম আর কি। দুইটা ইনপুট, একটা আউটপুট, এরকম আমরা এখানে যে গেটগুলা দেখবো। রিয়েল লাইফ সিনারিওর ক্ষেত্রে বলা যেতে পারে যে আমাদের ল্যাবে তোমরা যেগুলো দিয়ে কাজ করবা সেগুলোতে এরকমই দুইটা ইনপুট একটা আউটপুট এরকম থাকবে, কিন্তু আসলে আমাদের ল্যাবেই এরকম গেটও অ্যাভেলেবল আছে যেখানে হচ্ছে আমাদের হয়তো দুইটা ইনপুটের জায়গায় আটটা ইনপুট একটা আউটপুট এরকম। সো ইনপুটের সংখ্যাটা বেশিও হতে পারে আর কি, এটাই। তো এই ইনপুট আর আউটপুটের মধ্যে যে রিলেশনশিপটা থাকে সেটা হচ্ছে একটা লজিকের উপর বেস করে কাজ করে। এই লজিকগুলাই হচ্ছে আমরা আজকে শিখবো আর কি। তো এই ইনপুট আর আউটপুটের যে কম্বিনেশনগুলা বা যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলা লেখার জন্য তো আমার একটা জায়গা লাগবে। সেই কম্বিনেশন বা সেই ভ্যালুগুলা লেখার জন্য আমরা যে টেবিলটা ইউজ করব সেই টেবিলটাকে বলা হচ্ছে ট্রুথ টেবিল। সেই টেবিলটাকে বলা হয় হচ্ছে ট্রুথ টেবিল। সো আমরা এখানে যে লজিক গেটগুলো দেখবো সেই লজিক গেটগুলো হচ্ছে এগুলা, এখানে যেটা লেখা আছে অ্যান্ড অর নট, ন্যান্ড নর, এক্সওর আর এক্স নর। তো এর মধ্যে অ্যান্ড অর নটকে বলা হয় হচ্ছে বেসিক গেট, ন্যান্ড আর নরকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল গেট, আর এক্সওর আর এক্স নরকে বলা হয় হচ্ছে এক্সক্লুসিভ গেট। ওকে, সো আমাদের ফার্স্ট যে গেটটা আমরা দেখবো সেটা হচ্ছে অ্যান্ড গেট। এরকম আমরা প্রত্যেকটা গেটের ক্ষেত্রেই এরকম আমরা ট্রুথ টেবিল দেখবো, ডায়াগ্রাম দেখবো এবং লজিকটা দেখবো আর কি। সো আমরা স্টার্ট করতেছি, ফার্স্ট হচ্ছে অ্যান্ড গেট, টু ইনপুট অ্যান্ড গেট। সো টু ইনপুট অ্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের দুইটা ইনপুট এবং একটা আউটপুট। সো দুইটা ইনপুট যে আছে এ আর বি, সো এই দুইটা ইনপুট, দুইটা বিট, যেহেতু দুইটা বিটের জন্য আমরা কয়টা কম্বিনেশন ক্রিয়েট করতে পারি, চারটা। সেটা কিন্তু আমরা একদম এই কোর্স যখন শুরু করছি, ফার্স্ট লেকচারটা যখন পড়ছি তখনই আমরা দেখে আসছি যে কত বিটের জন্য কতগুলা কম্বিনেশন হয়। 2 বিটের জন্য 4টা, 3 বিটের জন্য 8টা, 4 বিটের জন্য 16টা এন্ড সো অন। সো এখানে দুইটা ইনপুট বিট আছে, দুইটার জন্য চারটা কম্বিনেশন। সো কম্বিনেশনগুলো কি কি? 00, 01, 10, 11। সো ইন আদার ওয়ার্ডস, জাস্ট a moment. ওকে, সো ইন আদার ওয়ার্ডস আমাদের হচ্ছে যে কম্বিনেশনগুলা, সেই কম্বিনেশনগুলোর মধ্যে যেটা বলতেছিলাম যে আমাদের এই চারটা কম্বিনেশন আসে এখানে, 00, 01, 10, 11, এরকম আর কি। সো আমাদের এগুলাকে যদি আমি ডেসিমেল ওয়াইজ চিন্তা করি আর কি, ডেসিমেল ওয়াইজ চিন্তা করলে তাহলে এগুলার পাশে আমরা ডেসিমেল ভ্যালুগুলো লিখতে পারি চাইলে 0, 1, 2 এবং 3। ওকে, সো আমাদের এখানে এই চারটা কম্বিনেশন থাকবে। আমরা এখানে যতগুলা গেট দেখবো প্রত্যেকটা গেটের ক্ষেত্রে কিন্তু এই চারটা কম্বিনেশনই থাকবে। সো প্রত্যেকবার আর এই জিনিসগুলো আমরা রিপিট করব না আর কি। আচ্ছা, তো যেখানে ছিলাম ওকে, সো আউটপুট, জাস্ট এ মোমেন্ট, আমি আসলে অন্য স্লাইডে চলে আসছিলাম, এটাই। টু ইনপুট অ্যান্ড গেট। সো আউটপুট, এখন আউটপুটটার ক্ষেত্রে একটু চেক করি। সো আউটপুটের ক্ষেত্রে আমরা এখানে লিখবো কিভাবে? সো লিখার সিস্টেমটা হচ্ছে এটা, এ ডট বি। এ ডট বি তুমি যদি এখন থেকে দেখো তাহলে তুমি এটা বুঝবা যে এটা বোঝাচ্ছে এ অ্যান্ড বি। ওকে, এ ডট বি মানে হচ্ছে এ অ্যান্ড বি। ওকে, সো
আমাদের এখানে এবার লজিকটা একটু চিন্তা করি, লজিকটা কিভাবে কাজ করে। তো লজিকটা নিচে লেখা আছে, তুমি খেয়াল করলে দেখবা লজিকটা বলা আছে যে আউটপুট উইল বি ওয়ান হোয়েন বোথ ইনপুটস আর ওয়ান। তো এন্ড গেটের লজিক হচ্ছে আসলে যে আমার সবগুলা ইনপুটের ভ্যালুই যদি ওয়ান হয় তাহলেই কেবলমাত্র আউটপুটে ওয়ান বসবে। সবগুলো ইনপুটের ভ্যালু ওয়ান হলে আউটপুটে ওয়ান বসবে। সো এখানে তো আমার দুইটা ইনপুট আছে, তার মানে দুইটা ইনপুটের ভ্যালুই যদি ওয়ান হয় তাহলেই কেবলমাত্র আউটপুট ওয়ান হবে। কারণ আমরা বলতেছি এন্ড গেট। এন্ড গেট মানে কি, কোনো একটা কিছু এন্ড বলা মানে হচ্ছে এটাও নিব এবং ওইটাও নিব এরকম। সো দুইটাই ট্রু হতে হবে। সো এখানে আহ, এই যে দুইটা ইনপুটেই যদি ভ্যালু ওয়ান হয় তাহলেই কেবলমাত্র আউটপুটে হচ্ছে ওয়ান বসবে। আর আদার দেন দ্যাট অন্যান্য কম্বিনেশন, অর্থাৎ মিনিমাম একটা করে জিরো যদি থাকে ইনপুটে, মিনিমাম একটা জিরো থাকলেও আউটপুটে জিরো, কিন্তু যদি সবগুলো ইনপুটেই ভ্যালু ওয়ান হয় তাহলেই কেবলমাত্র হচ্ছে আউটপুটের ভ্যালুটা আসবে ওয়ান। এটাই হচ্ছে অ্যান্ড গেটের লজিক, ভেরি সিম্পল। আর আরেকটা হচ্ছে যে অ্যান্ড গেটের যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামটাও আমরা একটু দেখব। সো প্রত্যেকটা গেটের জন্যই আমাদের এরকম ডায়াগ্রাম থাকবে, স্লাইড বাই স্লাইড, তুমি খেয়াল করলে দেখবা। সো এই ডায়াগ্রামটাও আমাদের শিখতে হবে। ডায়াগ্রামগুলো লাগে কারণ আমাদের যখন সার্কিট ডায়াগ্রাম ডিজাইন করতে দেয় খাতায়, তখন আমরা যদি না জানি যে কিভাবে অ্যান্ড গেট আঁকে, কিভাবে নর গেট আঁকে, কিভাবে ন্যান্ড গেট আঁকে, এগুলো না জানলে আসলে আঁকা যাবে না। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই ডায়াগ্রামগুলো আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, ডায়াগ্রামগুলো শিখতে হবে। এরকম প্রত্যেকটা স্লাইড থেকে আমরা লজিকটা শিখবো, ট্রুথ টেবিলটা শিখবো, ডায়াগ্রামটা শিখবো, এবং নোটেশনটা শিখবো যে কিভাবে এটা রিপ্রেজেন্ট করে, যে যে এ ডট বি এভাবে যে লিখতে হয়, এই জিনিসটা শিখবো আর কি এন্ড লেখার জন্য। তবে অনেক জায়গায় তুমি দেখবা এ ডট বি এভাবে ডট দিয়ে না লিখে এরকম পাশাপাশিও লিখতেছে এ বি। সো এটা লিখা আর ডট দিয়ে লিখা, দিজ আর দ্য সেম স্টাফ, এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। সো ডট দিয়ে লিখলেও সেটা অ্যান্ড বুঝাবে, আবার এ আর বি পাশাপাশি লিখলেও সেই জিনিসটা হচ্ছে অ্যান্ডি মিন করবে। ওকে, সো এটা একটু খেয়াল রাখতে হবে যে এটা যে আসলে যে কোনো কিছু দিয়েই লেখা যেতে পারে, মানে ডট দিয়েও লেখা যাবে অথবা হচ্ছে ডাইরেক্টও লেখা যাবে। প্রশ্ন অনেক সময় দেখা যায় এরকম ডট ছাড়াও লেখা থাকে, এই আর কি। আচ্ছা, সো আমরা নেক্সট গেটটার দিকে যাব, অর গেট। সো টু ইনপুট অর গেট। সো টু ইনপুট অর গেটের ক্ষেত্রে দেখি আগের মতোই দুইটা বিটের জন্য চারটা কম্বিনেশন, এবং লজিকটাও এখানে দেওয়া আছে। সো অর গেটের লজিকটা কি, অর গেটের লজিকটা হচ্ছে যে তোমরা অর বলতেছি তার মানে এটা অথবা ওইটা এরকম। তো অর গেটের লজিক হচ্ছে যেহেতু যে কোনো একটা হইলেই কাজ করার কথা, এটা অথবা ওইটা আমরা এরকম বলতেছি, তার মানে দুইটা ইনপুটের মধ্যে মিনিমাম একটা ইনপুট যদি ওয়ান থাকে তাহলেই হচ্ছে আউটপুটে ওয়ান বসবে। তো এই যে একটা ইনপুট ওয়ান, এখানেও একটা ইনপুট ইনপুট ওয়ান, আর এখানে তো দুইটা ইনপুটই ওয়ান। সো মিনিমাম একটা ইনপুট যদি ওয়ান থাকে তাহলেই আউটপুটে ওয়ান বসবে। আর যখন কোনো ইনপুটেই ওয়ান নাই সেই ক্ষেত্রে হচ্ছে আউটপুটে জিরো বসবে। ভেরি সিম্পল। সো অর গেটের লজিক হচ্ছে ইনপুটগুলোর মধ্যে অ্যাটলিস্ট একটা ওয়ান থাকতে হবে তাহলেই আউটপুটে ওয়ান বসবে। আদার দেন দ্যাট যদি কোনো ওয়ানই না থাকে ইনপুটের মধ্যে তাহলে হচ্ছে আউটপুটে জিরো বসবে। আচ্ছা, আর ডায়াগ্রামটা শিখতে হবে অ্যাজ ইউজুয়াল, এখানে যেটা দেওয়া আছে। এবং নোটেশন, এটার নোটেশন হচ্ছে এ প্লাস বি, একটা প্লাস সাইন দিতে হয়। এটা মুখে বলার সময় আসলে আমরা এ প্লাস বি হিসাবেও বলতে পারবো, এ অর বি এভাবেও বলতে পারবো, সো আমাদের যেটা সুবিধা হয়। বাট প্লাস বললেও একটু খেয়াল রাখতে হবে যে এটা যে আসলে অ্যারিথমেটিক অ্যাডিশন না, এটা হচ্ছে এই বুলিয়ান অর অপারেশন। ঠিক আছে, সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে প্লাস বললেও ইটস নট অ্যাডিশন, এটা আসলে অর অপারেশন বোঝানো হচ্ছে। রাইট, সো একটু খেয়াল রাখতে হবে এই জিনিসটা। তো এটা হচ্ছে টু ইনপুট অর গেট। এরপরে আমাদের আছে হচ্ছে নট গেট, হুইচ ইজ দ্য ইজিয়েস্ট পসিবল গেট অ্যামং অল অফ দেম। সো নট গেটে একটাই ইনপুট থাকে, একটাই আউটপুট থাকে। নট গেটে কিন্তু তোমার একটাই ইনপুট থাকে, একটাই আউটপুট থাকে। সো নট গেটের কাজটা খুবই সহজ, আমি ইনপুট যেটা দিব আউটপুটে সেটার উল্টা ভ্যালুটা দিবে। অর্থাৎ ইনপুট যদি আমি জিরো দিই আউটপুটে দিবে ওয়ান, ইনপুট যদি আমি ওয়ান দেই আউটপুটে দিবে হচ্ছে জিরো। সো নট করা, লাইক আমি একটা জিনিস করতে বলতেছি তুমি বলতেছো যে না করবা না, এরকম আর কি জিনিসটা। সো আমি যেহেতু জিরো বলতেছি ও বলতেছে না নট জিরো ইটস ওয়ান, আর আমি যদি ওয়ান বলি তাহলে বলবো যে না ওয়ান না, এটা আসলে জিরো, এরকম আর কি। সো দ্যাট ইজ ওয়াই ইটস কল্ড নট গেট। সো নট গেটের ডায়াগ্রাম দুইটা দেওয়া আছে, আমরা প্রথমটা শিখবো, সেকেন্ডটা আসলে মোস্ট অফ দ্য প্লেসেস ইউজ করা হয় না, সো সেকেন্ডটা শেখার দরকার নাই, উপরেরটা শিখলেই হবে। নট গেটের ডায়াগ্রাম আর নোটেশনটাও খুবই সহজ। একটা প্রাইমের সাইন দিতে হয় বা বার্ড দিলেও হবে, মানে এ প্রাইম অথবা এরকম এর উপরে বার্ড দিলেও হবে, এই দুইটা সেম জিনিস, এটাও কারেক্ট এটাও কারেক্ট, যে কোনো একটা দিলেই হবে। সো ভেরি সিম্পল। সো এই যে তিনটা গেট পড়লাম, অ্যান্ড অর আর নট, এগুলা হচ্ছে বেসিক গেট।
ঠিক আছে? এগুলোকে বলা হয় বেসিক গেট। এই তিনটা গেটেরই আমরা লজিক পড়লাম, ডায়াগ্রাম পড়লাম এবং নোটেশন পড়লাম। সো কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, সো মুভিং অন, ইউনিভার্সাল অ্যান্ড এক্সক্লুসিভ গেটস। তো আমাদের ন্যান্ড আর নর যে দুইটা গেট, এই দুইটা গেটকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল গেট, ন্যান্ড এবং নর। এখন ন্যান্ড আর নরকে কেন ইউনিভার্সাল গেট বলে? সো ইউনিভার্সাল গেট বলার রিজন হচ্ছে যে আমাদের এই গেট দুইটা দিয়ে আমরা চাইলে যে কোনো ধরনের গেটই ডিজাইন করতে পারবো। অ্যান্ড অর নট, এক্স অর এক্স নট, যে কোনো ধরনের গেটই ডিজাইন করা যায় ন্যান্ড বা নর গেট ইউজ করে। বেসিক্যালি ওয়ার্ল্ডের সব ধরনের সার্কিটই আসলে এই ন্যান্ড বা নর গেট দিয়ে ডিজাইন করা সম্ভব। ঠিক আছে? হয়তো গেটের সংখ্যা অনেক বেশি লাগবে, বাট পসিবল ডিজাইন করা। তো দ্যাট ইজ ওয়াই এগুলাকে হচ্ছে ইউনিভার্সাল গেট বলা হয়। আর এক্সওর আর এক্স নরকে বলা হয় হচ্ছে এক্সক্লুসিভ গেটস। এগুলো হচ্ছে আমাদের ইনপুট যে কম্বিনেশনগুলো থাকে, সো ওই ইনপুট কম্বিনেশন গুলা হচ্ছে এক্সক্লুসিভলি কাজ করে। এটা তো আসলে কম্বিনেশনগুলো দেখলে বোঝা যাবে আর কি। সো এক্সক্লুসিভ ইনপুট কন্ডিশনের উপর বেস করে কাজ করে বলে এগুলাকে বলা হয় হচ্ছে এক্স নর আর এক্স অর গেট বা এক্সক্লুসিভ গেট। সো আমরা এগুলার লজিকগুলো একটু দেখব। ফার্স্ট হচ্ছে ন্যান্ড গেট। ফার্স্ট হচ্ছে ন্যান্ড গেট। সো ন্যান্ড গেটের লজিকটা আসলে খুবই সহজ। সেটা হচ্ছে অ্যান্ড এর উল্টা। ন্যান্ড শব্দটা আসলে আসছে নট অ্যান্ড, ওই জায়গার থেকে। সো অ্যান্ড গেটের যে লজিকটা, অ্যান্ড গেটের লজিকের উল্টা লজিকটাই হচ্ছে এই ন্যান্ড গেটের লজিকটা আর কি বেসিক্যালি। ঠিক আছে? ন্যান্ড হচ্ছে নট অ্যান্ড। সো আমরা অ্যান্ড গেটের লজিকের ক্ষেত্রে দেখছি যে আমার দুইটা ইনপুটের ভ্যালুই যদি ওয়ান হয় তাহলেই কেবলমাত্র আউটপুটে ওয়ান বসতো, আর বাকি সবগুলাতে হচ্ছে জিরো বসতো। অলরাইট? সো এইখানে আমরা যেহেতু ন্যান্ড গেট পড়তেছি, তাহলে এক্স্যাক্টলি এই আউটপুটের উল্টা আউটপুটটা হচ্ছে আমরা পাবো। অর্থাৎ এই কেসে জিরো বসবে, আর যেখানে এন্ডের ক্ষেত্রে জিরো আসতেছিল সেই জায়গাগুলোতে সব ওয়ান বসবে। দ্যাটস ইট। এবং ডায়াগ্রামটাও তুমি খেয়াল করলে দেখবা একদম সেম টু সেম অ্যান্ড গেটের মতো নেই। এইখানে এই যে এই অংশটা পুরাটা অ্যান্ড গেটের মতন, জাস্ট সামনে একটা ছোট্ট সার্কেল দেওয়া আছে। সো এই সার্কেলটার জন্য, এই সার্কেলটা আসলে নট ইন্ডিকেট করতেছে আর কি। তুমি নট গেটের ক্ষেত্রে দেখবা যে আমরা এই ধরনের একটা সার্কেল দিছি। সো এই সার্কেলটা আসলে নট ইন্ডিকেট করে। সো আমাদের অ্যান্ড গেটের সামনে যদি একটা ছোট সার্কেল দিই তাহলে এটা হচ্ছে ন্যান্ড বা নট অ্যান্ড হয়ে যায়। আর কখনো যদি তোমার কাছে ন্যান্ড গেট ডাইরেক্টলি অ্যাভেলেবল না থাকে, তাহলে আসলে এই অ্যান্ড গেটের সামনে একটা নট গেট কানেক্ট করেও কিন্তু আমরা ন্যান্ড গেটের ইকুইভ্যালেন্ট কাজ করতে পারবো। সো ইটস দ্য সেম স্টাফ, বাট আমাদের মেইন ডায়াগ্রামটা কিন্তু এই উপরের ডায়াগ্রামটা। নিচেরটা হচ্ছে যদি কখনো ন্যান্ড গেট অ্যাভেলেবল না থাকে তাহলে আমরা এইভাবে বানাতে পারবো, কিন্তু আমার মেইন ডায়াগ্রাম কিন্তু উপরের ডায়াগ্রামটা। এটাই শিখতে হবে। নোটেশনটাও অ্যান্ডের মতন, এ ডট বি, পুরাটার উপর প্রাইম। প্রাইম দেওয়া মানে হচ্ছে নট করা, সেটা আমরা শিখছি নট গেটের সময়ই। সো এ অ্যান্ড বি, এই হোল প্রাইম এ আর কি। অথবা কেউ চাইলে এই ডটটা না দিয়ে এভাবে ডাইরেক্ট লিখতে পারে, সেটাও ন্যান্ড গেটেই বুঝাবে। সো ডট দেওয়া না দেওয়া একই কথা আসলে, এই আর কি। সো এটা হচ্ছে ন্যান্ড গেটের লজিক। সিমিলারলি তুমি একটু চিন্তা করলেই বুঝবা যে নর গেটের লজিকটা কি। সো নর গেটের লজিকটাও হচ্ছে অরের উল্টা। ঠিক আছে? নর গেটের লজিকটা হচ্ছে অরের উল্টা। সো আমাদের অর গেটের যে লজিক আমরা দেখছি সেখানে আমরা দেখছি যে মিনিমাম একটা ইনপুট যদি ওয়ান থাকে তাহলেই আউটপুটে হচ্ছে ওয়ান বসে। আর যখন কোনো ইনপুটের ভ্যালুই ওয়ান নাই তখন আউটপুটে জিরো বসে। এখন হচ্ছে এক্স্যাক্টলি তার উল্টা। সো জিরোর জায়গায় এই যে ওয়ান বসছে, আর ওয়ান গুলার জায়গায় সব জিরো বসছে। সো নর গেট হচ্ছে অর গেটের উল্টা। নর মানে হচ্ছে নট অর, ওইখান থেকে আসছে। ডায়াগ্রামটা সেম টু সেম অর গেটের মতোই, জাস্ট সামনে একটা ছোট সার্কেল দিয়ে নট অর বা নর বানানো হয়েছে। যদি কখনো নর গেট অ্যাভেলেবল না থাকে তাহলে আমরা অর গেটের সামনে একটা নট গেট কানেক্ট করেও আসলে নর গেট ডিজাইন করতে পারি। আর হচ্ছে এটার নোটেশনটাও অর গেটের মতোই, এ প্লাস বি। জাস্ট সামনে হচ্ছে, জাস্ট পুরাটার উপর হচ্ছে একটা প্রাইম। সো প্রাইম দিলে জিনিসটা নট বা নেগেটিভ হয়ে যায় আর কি, এই জন্য পুরাটার উপর হচ্ছে একটা প্রাইম। সো এ প্লাস বি হোল প্রাইম, এটা হচ্ছে নর গেটের নোটেশন। সো এই হচ্ছে আমার ন্যান্ড এবং নর, এই দুইটা গেটের লজিক অ্যান্ড ট্রুথ টেবিল অ্যান্ড এভরিথিং। সো কারো কোনো কোশ্চেন এই দুইটা গেট নিয়ে? ওকে, সো এখন
এক্সঅর গেট আর এক্স নর গেট। সো এক্সঅর গেটের লজিকটা কিন্তু তোমরা এতক্ষণ ধরে যে ধরনের লজিকগুলো দেখছো ওইগুলোর মতন এত স্ট্রেট ফরওয়ার্ড না। সো এক্সঅর গেটের লজিকটা কিন্তু একটু বুঝার বিষয় আছে। সো এক্সঅর গেটের লজিকটা কাজ করে কিভাবে কাজ করে হচ্ছে, খেয়াল করো, নিচে লেখা আছে যে আউটপুট উইল বি ওয়ান ফর অড নাম্বার অফ ওয়ান্স ইন দ্য ইনপুট। অর্থাৎ তোমার এখানে তো আমাদের দুইটা ইনপুট আছে মাত্র, বাট আমার তো ইনপুট আসলে বেশিও থাকতে পারতো। সো আউটপুট ওয়ান হবে কখন হবে, যদি অড নাম্বার অফ ওয়ান থাকে ইনপুটে, সেই ক্ষেত্রে অড নাম্বার অফ ওয়ান। সো আমার এখানে দুইটা ইনপুট আছে, এ আর বি। সো দুইটা ইনপুটের যদি দুই জায়গাতেই ওয়ান থাকতো তাহলে তো সেটা অড নাম্বার অফ ওয়ান হইতো না। ঠিক আছে, সো দ্যাট ইজ ওয়াই এই জায়গায় হচ্ছে, মানে দুইটা জায়গাতেই যেহেতু ওয়ান আছে এটা তো অড নাম্বার অফ ওয়ান না, সো দ্যাট ইজ ওয়াই এখানে জিরো বসছে। কিন্তু আউটপুটে ওয়ান আসতে হইলে আমার দুইটা ইনপুটের মধ্যে দুই জায়গাতেই ওয়ান থাকতে পারবে না, অর্থাৎ অড নাম্বার অফ ওয়ান হইতে হবে, বেজোড় সংখ্যক ওয়ান। সো যেমন এই দুইটা কেসে একটা করে জায়গায় ওয়ান আছে, এই কারণে কিন্তু আমার আউটপুটে এখানে ওয়ান বসছে। ঠিক আছে, আর যেখানে দুইটা জিরো আছে সেখানে তো আসলে কোনো ওয়ানই নাই, তার মানে এখানে জিরো সংখ্যক ওয়ান, তো জিরো তো আর অড নাম্বার হিসাবে আমরা ধরতেছি না, জিরোটাকে এখানে আমরা ইভেনই কনসিডার করতেছি, জিরো সংখ্যক ওয়ান। সো দ্যাট ইজ ওয়াই এইখানে হচ্ছে জিরো বসছে। সো তার মানে এক্সোর গেটের লজিক হচ্ছে, শুধু আমরা এইটুকু মনে রাখলেই হবে যে আউটপুটে ওয়ান কখন বসবে, যদি ইনপুটে অড সংখ্যক ওয়ান থাকে। ইনপুটে অড সংখ্যক ওয়ান থাকলে আউটপুটে হচ্ছে ওয়ান বসবে। আর যদি ইভেন সংখ্যক ওয়ান থাকে বা কোনো ওয়ান নাই থাকে তাহলে হচ্ছে আউটপুটে জিরো বসবে। এটা আহ, নামের সাথে যেহেতু অর গেটের কিছুটা মিল আছে, এটা ডায়াগ্রামটাও অনেকটা অর গেটের মতন। এই অংশটা তো পুরাটাই অর গেট, জাস্ট সামনে এই এক্সট্রা একটা কার্ভ দিতে হবে, এটা দিলেই এই জিনিসটা এক্সর গেট হয়ে যাবে। নোটেশনটাও অনেকটা অর গেটের মতন, জাস্ট এ প্লাস বি আমরা যেটা লিখি অর গেটের ক্ষেত্রে, এখানে এই প্লাস সাইনের চারপাশে এরকম একটা সার্কেল দিতে হবে। দ্যাটস ইট, আর কিছুই না। সেটা হচ্ছে আমার এক্সর গেট। আর এক্স নর গেট যেটা, এক্স নর গেট হচ্ছে কমপ্লিটলি এক্সোর গেটের উল্টা। সো এক্সোর গেটে আমাদের যে জায়গাগুলোতে হচ্ছে ওয়ান আসছিল, সেই জায়গাগুলোতে এক্স নর গেটে আসবে হচ্ছে জিরো, আর এখানে যেসব জায়গায় জিরো আসছিল সেই জায়গাগুলোতে আসবে হচ্ছে ওয়ান। সো এই যে প্রথম দুইটা জায়গায় ওয়ান আসছে আর মাঝের দুইটা জায়গায় জিরো আসছে, এখানে যেরকম লিখলাম আর কি। নোটেশনটা অ্যাজ ইউজুয়াল এক্স অর গেটের মতন, জাস্ট সামনে একটা সার্কেল দিয়ে এটাকে নট বানানো হয়েছে, সো এক্স নর। আর হচ্ছে আম, কি বলে, ডায়াগ্রামের কথা বললাম আর কি এতক্ষণ। আর নোটেশনটা যেটা, নোটেশনটা হচ্ছে এক্স অর এর মতন করেই দেওয়া যেত, তো ওরা এটা একটু ডিফারেন্ট ওয়েতে দেখাইছে। এইভাবেও করা যাবে, এই নোটেশনটাও কারেক্ট, যে একটা সার্কেল, সার্কেলের মাঝে একটা ডট। অথবা কেউ যদি চায় যে এক্স অর এর মতন বানাবে নোটেশনটা, সেটাও পসিবল, যে এরকম দিয়ে পুরাটার উপর হচ্ছে প্রাইম, অর্থাৎ ন্যান্ড বা নর বানানোর সময় আমরা যে ওয়েটা ফলো করছি আর কি, যে এন্ড এর মতন করে পুরাটার উপর প্রাইম বা অর এর মতন করে পুরাটার উপর প্রাইম। এক্স নট যেহেতু এক্স অর এর উল্টা, তাহলে এক্স অর এর যে নোটেশনটা সেইটা দিয়ে পুরাটার উপর এরকম প্রাইম দিয়ে দেখা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, এই আর কি। সো এই হচ্ছে আমার এক্স নর গেট। ওকে, সো এই যে আমরা সাত রকমের গেট পড়লাম, অ্যান্ড অর নট, ন্যান্ড নর, এক্সর, এক্স নর, এই সাতটা গেটেরই আমার ট্রুথ টেবিল এবং হচ্ছে এই টেবিলগুলোই কিন্তু ট্রুথ টেবিল বাই দ্য ওয়ে, যেখানে ইনপুট আউটপুটের কম্বিনেশনগুলো লেখা। সো এই ট্রুথ টেবিল, ডায়াগ্রাম, নোটেশন, এই জিনিসগুলো শিখতে হবে। এগুলো কখনোই পরীক্ষায় তোমাকে ডাইরেক্ট লিখতে দেওয়া হবে না যে এক্সর গেটের ট্রুথ টেবিল লিখো বা ন্যান্ড গেটের ট্রুথ টেবিল লেখো, কিন্তু এই জিনিসগুলো লাগবে হচ্ছে আমাদের যখন আমরা আরো বড় কোনো কোশ্চেন পড়তে যাব, বড় কোনো ট্রুথ টেবিল হিসাব করতে যাব বা কোনো একটা সার্কিট ডায়াগ্রাম ডিজাইন করতে যাব, ওই সব জায়গাতে হচ্ছে লাগবে। সো দিস উইল ওয়ার্ক অ্যাজ ইউর বেসিক্স আর কি, এটাই। সো এই যে সাত রকমের গেট পড়লাম, কারো কোনো কোশ্চেন স্যার এই গেটগুলো নিয়ে? সো এই গেটগুলার যদি পড়া হয়ে থাকে তাহলে হচ্ছে এখন আমরা আমাদের নেক্সট যে টপিক সেটায় চলে যাব, হুইচ ইজ ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল আমরা দেখে আসছি মাত্রই যে ট্রুথ টেবিলগুলো দেখতে কেমন থাকে এন্ড এভরিথিং, বাট এখন কথা হচ্ছে স্যার এই ট্রুথ টেবিল দিয়ে আসলে আমাদের পরীক্ষায় কি আলাদা কোনো প্রশ্ন আসে কিনা। ঠিক আছে, আলাদা কোনো প্রশ্ন আসে কিনা সেটা, সো সেটা একটু দেখতে হবে। তো এইখানে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, খেয়াল করো, যে একটা প্রুফ করতে বলছে সামথিং ইকুয়ালস টু সামথিং, সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ওকে, সো এই জিনিসটা প্রুফ করতে বলছে এখানে। যদি পরীক্ষায় কখনো এই ধরনের প্রশ্ন আসে, এই প্রশ্নগুলা আমরা চাইলে ট্রুথ টেবিল দিয়ে
প্রুফ করতে পারবো। ঠিক আছে, কিভাবে করতে পারবো? ফার্স্টে এই প্রশ্নের মধ্যে দেখব আমাদের কয়টা ভেরিয়েবল আছে সেইটা, কয়টা ডিস্টিংগুইশেবল ভেরিয়েবল আছে সেটা, অর্থাৎ কয়টা সেপারেট ভেরিয়েবল আছে এই কোশ্চেনের মধ্যে। দেখে বলো তো স্যার কেউ একজন যে এখানে কয়টা ভেরিয়েবল আছে এই কোশ্চেনের মধ্যে। তাই তিনটা। তিনটা, এক্স ওয়াই জেড। সো তিনটা ভেরিয়েবলের জন্য কয়টা কম্বিনেশন হবে স্যার? তিনটা স্যার টু ভেরিয়েবলের টু জন্য দি পাওয়ার থ্রি। থ্রি, মানে হচ্ছে আটটা। সো আটটা কম্বিনেশন এখানে লিখেছি। বেসিক্যালি 0 থেকে 7 পর্যন্ত যে বাইনারি ভ্যালুগুলো আসে আর কি, সেই বাইনারি ভ্যালুগুলো, সো কম্বিনেশনগুলো লিখলাম। এখন স্টেপ বাই স্টেপ আমরা হিসাব করব। সো এই যে ওয়াই অর জেড, এই অংশটা আগে হিসাব করা হয়েছে। এখন তুমি যদি অর গেটের লজিকই না জানো তাহলে এই ওয়াই অর জেড হিসাব করবা কিভাবে? এই জন্য আমরা লজিকগুলো শিখে আসছি। এখন ওয়াই অর জেড, সো ওয়াইতে 0, জেড এ 0। 0 আর 0 যদি অর করো আউটপুটে 0ই আসবে। 0 তারপরের রোতে 0 আর 1 যদি অর করো আউটপুটে 1, 1 আর 0 অর করলে আউটপুটে 1, 1 আর 1 অর করলে আউটপুটে 1। সো এইভাবে পুরো কলামটা কমপ্লিট করব। সেম গোজ ফর দ্য নেক্সট স্টেপ। সো এই অংশটার সাথে এক্স এর ভ্যালুটা হচ্ছে অ্যান্ড করব। সো এক্স এর ভ্যালু অ্যান্ড করার জন্য এই যে এই কলামটা আর এই এক্স, এই দুইটা জিনিস অ্যান্ড বানাবো। সো এখানে 0 আছে, এখানে 0 আছে, 0 আর 0 অ্যান্ড করলে 0 হয়। তারপরে 0 আর 1 0 হবে। তারপরে 0 আর 1 0, আবার 0 and 1 0, তারপরে 1 আর 0, তাও 0ই হবে যেহেতু অ্যান্ড গেট। তারপরে আছে হচ্ছে 1 আর 1। সো 1 আর 1 যদি অ্যান্ড গেটে যায় তাহলে কিন্তু আউটপুটে 1 আসে, সো এই যে আউটপুটে 1 আসলো। এইভাবে কিন্তু পুরা কলামটাই কমপ্লিট করব। সেম গোজ ফর দ্য রাইট সাইড। ফার্স্টে এক্স অ্যান্ড ওয়াই এটা হিসাব করা হয়েছে, তারপরে এক্স অ্যান্ড জেড এটা হিসাব করা হয়েছে, তারপরে দুইটা জিনিস অর গেটের রিলেশনশিপ দিয়ে এখানে হিসাব করছে। সো ওরা অনেক ভেঙে ভেঙে করছে আর কি। তুমি যদি মনে করো যে তোমার এরকম ভেঙে করার প্রয়োজন নাই, লেটসে পরীক্ষায় প্রশ্ন আসছে, তো তুমি এটা পুরাটা ভেঙে করবা না, তুমি হচ্ছে এই জিনিসটা পুরাটা একসাথে হিসাব করতে পারবা, আবার তুমি এই জিনিসটাও পুরাটা একসাথে হিসাব করতে পারবা। সো তুমি একসাথে হিসাব করতে চাইলে করতে পারো, কোনো সমস্যা নাই। বাট যেহেতু ইকুয়েশনগুলো আরো বড়ও থাকতে পারে, এক্সপ্রেশনগুলো আরো বড় থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আসলে একবারে পুরাটা হিসাব করাটা মাইট বি আ বিট চ্যালেঞ্জিং। সো দ্যাটস ওয়াই এগুলো স্টেপ বাই স্টেপ এভাবে ভাগ করে করলে হচ্ছে আমার মনে হয় সুবিধা হয় আর কি, এটাই। সো এইভাবে প্রুফ করলে তুমি দেখতে পাবা যে এখানে যেমন দেখতেছো যে যে ব্লু কালারের যে লাইনটা আছে, অর্থাৎ দিস কলাম অ্যান্ড দিস কলাম, সো এই দুইটা কলাম কিন্তু একদম এক্স্যাক্টলি একটা আরেকটার মতন দেখতে। তার মানে এখান থেকে আমরা বলতে পারতেছি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দ্যাটস ইট। সেটা হচ্ছে ট্রুথ টেবিল দিয়ে যদি কোনো প্রশ্ন সলভ করতে হয় তাহলে আমরা কিভাবে সলভ করব সেটার এক্সাম্পল আর কি। বাট পরীক্ষা আসলে এইভাবে ট্রুথ টেবিল দিয়ে সলভ আসে না বললেই চলে, যেহেতু এগুলো খুবই সহজ জিনিস, এই আর কি। আচ্ছা, মুভিং অন। সো মুভিং অন টু বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে তোমার ডিজিটাল লজিক ডিজাইনের একদম ফান্ডামেন্টাল একটা স্টাফ। এই জিনিসটা যদি না শেখা যায় এই কোর্স করার পরে, তাহলে আসলে স্যার কোনোভাবেই ডিজিটাল লজিক ডিজাইন কোর্স করে আসছো এটা বলা সম্ভব না। এরকম বেশ কিছু টপিক আছে আমাদের এই কোর্সে যেগুলো আসলে একদম কোর টপিক বলা যেতে পারে ডিজিটাল লজিক ডিজাইনের, যেগুলো না পারলে তুমি যে এই কোর্সটা পড়ে আসছো সেটা আসলে প্রমাণ করার কোনো ওয়ে নাই। তো সেই রকম একটা জিনিস হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। সো বুলিয়ান অ্যালজেব্রা শব্দটা আসছে ওই অ্যালজেব্রা থেকেই। আমরা যখন ছোটবেলায় অ্যালজেব্রা করতাম তখন আমরা বেশ কিছু ভেরিয়েবল ইউজ করতাম, WX, Y, Z, A B C D এরকম। সো এই ভেরিয়েবলগুলার দিয়ে আমরা কি করতাম, বিভিন্ন ধরনের অপারেশন করতাম, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এবং হচ্ছে তার সাথে এই ভেরিয়েবলগুলোর সাথে আমাদের কিছু কোএফিসিয়েন্টও থাকতো। যেমন অনেক জায়গায় আমরা লিখতাম যে 3y বা হচ্ছে 3a+5b, এরকম 3, 5, মানে এই সংখ্যাগুলো থাকতো এই ভেরিয়েবলগুলোর সাথে। ঠিক আছে। সো এইখানেও আমরা একই ধরনের কাজকর্মই করব, কিন্তু এইখানে আমাদের যে অ্যালজেব্রাগুলো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। কেন বুলিয়ান অ্যালজেব্রা? এখানেও আমাদের ভেরিয়েবল আছে, WX, Y, Z, A B C D এরকম ভেরিয়েবল থাকবে। এখানেও আমরা অপারেশন করব, কিন্তু এখানের যে অপারেশনগুলো করব স্যার, সেই অপারেশনগুলো কিন্তু অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন না। এই অপারেশনগুলো হচ্ছে এই যে আমরা এখন এতক্ষণ যে দেখে আসছি, যে যে এক্স অর এক্স নট, অ্যান্ড অর নট, এই অপারেশনগুলা। সো এই অপারেশনগুলোকে বলা হয় হচ্ছে বুলিয়ান অপারেশন, এবং ওইখান থেকে আসছে হচ্ছে শব্দটা বুলিয়ান অ্যালজেব্রা। ওকে। সো এই বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে আমরা শিখবো এখন। একটা জিনিস আই থিঙ্ক আই স্কিপড দ্যাট, সেটা হচ্ছে এক্সওর আর এক্স নর গেটের ক্ষেত্রে একটা জিনিস বলা হয় নাই, নিচে লেখা ছিল এটা, বাট তারপরে বলে দিই। সেটা হচ্ছে পরীক্ষায় অনেক সময় তুমি দেখবা বা বিভিন্ন জায়গাতে যে এক্সওর গেটের নোটেশনটা এ এক্সওর বি এইভাবে না লিখে কিন্তু
যদি কখনো এইভাবে লেখা হয়, এটাও কিন্তু এক্সোর গেটেই মিন করে। এটা তুমি কিভাবে বুঝবা? এখন তুমি ট্রুথ টেবিল পড়ছো, সো ট্রুথ টেবিল যদি তুমি বের করো, এই অংশটা ট্রুথ টেবিল যদি তুমি বের করতে পারো, তাহলে দেখবা সেম টু সেম এই অংশটার মতোই আসছে। তাহলে এ এক্সোর বি বলা যে কথা, এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, এটা বলাও আসলে সেম কথা। সিমিলারলি এক্স নর গেটের ক্ষেত্রে এ এক্স নর বি বলা যে কথা, তেমনি এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম, এটা বলাও হচ্ছে সেম কথা। এগুলো একটু মাথায় রাখা প্রয়োজন, কারণ এই কনসেপ্টগুলো আমাদের সামনে কাজে লাগবে, যে এক্স অর বা এক্স নর এগুলাকে যে অল্টারনেটিভ ওয়েতে এইভাবেও লেখা যেতে পারে। ঠিক আছে, একটু খেয়াল রাখতে হবে এগুলো। আচ্ছা, সো যেখানে ছিলাম বুলিয়ান অ্যালজেব্রা। সো বুলিয়ান অ্যালজেব্রা, এখন আমরা যখন নর্মাল অ্যালজেব্রা পড়ছি তখন আমাদের যেরকম বেশ কিছু হচ্ছে থিওরাম পড়তে হয়েছিল, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউব, এরকম অনেকগুলো ফর্মুলা পড়ছি যখন আমরা অ্যালজেব্রা শিখা স্টার্ট করছি আর কি। তেমনি বুলিয়ান অ্যালজেব্রা শেখার সময় আমাদের বেশ কিছু ফর্মুলা বা থিওরাম পড়তে হবে। সো এই থিওরামগুলো সবগুলাই হচ্ছে এখানে লেখা আছে। এই প্রত্যেকটা থিওরাম খুবই খুবই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা থিওরামই ভালো মতন হচ্ছে একটু পড়ে ফেলতে হবে। এখন কাহিনী হচ্ছে, স্যার এখানে তো অনেকগুলা থিওরাম, এগুলো সব মুখস্থ করবো কিভাবে? তো তুমি খেয়াল করলে দেখবে এখানে আসলে সব মুখস্থ করার মতন থিওরামই নাই। যেমন ধরো ফার্স্টের যে থিওরামটা, এক্স প্লাস জিরো ইকুয়ালস টু এক্স, এটা তো মুখস্থ করার মতন কিছু নাই আসলে স্যার, এই আর কি। এখন কাহিনী হচ্ছে এখানে থিওরামগুলা দেখে অনেকেরই আসলে খেয়াল থাকে না, ওরা মনে করে যে এটা আসলে অ্যাডিশন করতেছে। তো এটা তো স্যার আসলে অ্যাডিশন না। এক্স প্লাস জিরো ইকুয়ালস টু এক্স তুমি প্লাস বলতে পারতেছো হয়তো বলার সময়, কিন্তু এইটাকে কিন্তু চিন্তা করতে হবে অর হিসাবে। দিস ইজ বুলিয়ান অ্যালজেব্রা, সো দিজ আর বুলিয়ান অপারেশনস। সো এক্স অর জিরো ইকুয়ালস টু এক্স, এখন এটা তুমি চাইলে নিজেই আসলে প্রুফ করতে পারবা যে হ্যাঁ এটা কিভাবে স্যার এক্স হইলো। তো দেখো, এখানে তো জিরোই আছে, সো এটা নিয়ে কিছু বলার নাই। এক্স এর ভ্যালুটা, এক্স এর ভ্যালু তো দেওয়া নাই, সো এক্স এর ভ্যালু কুড বি জিরো অর এক্স এর ভ্যালু কুড বি ওয়ান, রাইট? সো যদি এক্স এর ভ্যালু জিরো থাকতো, তাহলে জিরোর সাথে জিরো অর করলে আমি আউটপুটে জিরোই পাইতাম। কিন্তু যদি এক্স এর ভ্যালু ওয়ান হইতো, ওয়ানের সাথে যদি জিরো অর করি, তাহলে হচ্ছে আউটপুটে ওয়ান পেতাম। তার মানে আউটপুটে আমি কি পাবো সেটা কিন্তু আমার এই জিরোর উপর ডিপেন্ডেন্ট না, সেটা হচ্ছে আমার এই এক্স এর উপর ডিপেন্ডেন্ট। সো দ্যাটস ওয়াই এক্স অর জিরো ইকুয়ালস টু হচ্ছে এক্স। এরকম আরেকটা চিন্তা করো, ধরো পাশেরটা, এক্স ডট ওয়ান ইকুয়ালস টু এক্স। তো খেয়াল করো, এক্স এর ভ্যালু জিরো হতে পারে, তো জিরোর সাথে যদি ওয়ান অ্যান্ড করি, ডট মানে কিন্তু এখানে স্যার মাল্টিপ্লিকেশন না, ডট মানে হচ্ছে এখানে অ্যান্ড গেটের অপারেশনটা হিসাব করা। সো জিরো আর ওয়ান যদি অ্যান্ড করি তাহলে আউটপুটে পাবো হচ্ছে জিরো। কিন্তু যদি আমি এখানে জিরোর জায়গায় হচ্ছে ওয়ান দিতাম, তাহলে ওয়ান আর ওয়ান যদি অ্যান্ড করি, তাহলে আউটপুটে পাবো হচ্ছে ওয়ান। তাহলে এগেইন আমি আউটপুটে আসলে কোন রেজাল্টটা পাচ্ছি সেটা কিন্তু ডিপেন্ড করতেছে এই ওয়ানের উপর না, বরং এই এক্স এর উপর। তার মানে আউটপুটে এইখানে এক্স ডট ওয়ান যেটা ছিল, এই কারণে এখানে আউটপুটে এক্স লিখছে, কারণ আউটপুটটা ডিপেন্ড করতেছে আসলে এই এক্স এর উপর। সো এইভাবে চাইলে তুমি প্রত্যেকটাই কিন্তু প্রুফ করতে পারবা। তারপরেরটা যেমন ধরো, এটা আসলে মানে প্রুফ করার মতো না আসলে কিছু নাই, এটা জাস্ট সাইড চেঞ্জ করছে। তুমি খেয়াল করে দেখো, এক্স প্লাস ওয়াই যে কথা, তেমনি ওয়াই প্লাস এক্স তো একই কথা স্যার, তাই না? তেমনি এক্স ডট ওয়াই যে কথা, ওয়াই ডট এক্সও একই কথা। সো দিস আর ভেরি ট্রিভিয়াল ফর্মুলাজ আর কি, এগুলো আসলে তুমি চাইলেও মুখস্থ করতে পারবা না। তারপরে ডিস্ট্রিবিউটিভ ল আছে। সো ডিস্ট্রিবিউটিভ ল যেটা আছে সেটাও দেখবা যে তোমার অনেক জায়গায় কাজে লাগে। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, যেমন এক্স তারপর ব্র্যাকেটের মধ্যে ওয়াই প্লাস জেড, সো জাস্ট হচ্ছে এগুলোকে ডিস্ট্রিবিউট করে দিছে, অর্থাৎ ভেঙে দিছে আর কি। সো এক্স ওয়াই প্লাস এক্স জেড। তারপর বি নাম্বারে একটা আছে, এটাও খুবই স্ট্রেট ফরওয়ার্ড আসলে। সো এক্স প্লাস ওয়াই জেড, এটাকে চাইলে আমরা এইভাবে ভাঙতে পারি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। এখন এগুলাও কিন্তু তুমি চাইলে আগেরগুলার মতন ওই জিরো ওয়ান ধরে ধরে প্রুফ করতে পারবা, কিন্তু যদি মনে হয় যে এগুলোতে একটু বড়, এগুলো এইভাবে কিভাবে প্রুফ করব, তো ওইভাবে প্রুফ না করার ওয়েও তো তোমার কাছে আছে। তুমি তো ট্রুথ টেবিল শিখে আসছো, তো এই যে এইভাবে ট্রুথ টেবিল দিয়ে তুমি প্রুফ করে কিন্তু দেখাইতে পারো যে এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সো চাইলে প্রুফ করা যাবে। আর যেগুলো এরকম ছোট ছোট সেগুলো আসলে এমনিতেই প্রুফ করা যায়, যেমন ধরো এটা। সো এক্স এর ভ্যালু যদি এখানে এক্স প্লাস এক্স প্রাইম আছে, সো এক্স এর ভ্যালু যদি জিরো হয়, এক্স প্রাইমের ভ্যালু অবভিয়াসলি হবে ওয়ান। তাহলে জিরো আর ওয়ান যদি অর করা হয়, আউটপুটে অবভিয়াসলি ওয়ানই বসবে। তেমনি এক্স এর ভ্যালু যদি ওয়ান হয়,
তাহলে এক্স প্রাইমের ভ্যালু বসবে হচ্ছে জিরো। তো ওয়ান আর জিরো আর করলে আউটপুটে ওয়ান, তার মানে ইট ডাজেন্ট ম্যাটার যে তুমি এখানে ভ্যালু কি বসাচ্ছ, তোমার আউটপুটে কিন্তু ওয়ানই আসতেছে সব সময়। দ্যাটস ওয়াই এখানে এক্স প্লাস এক্স প্রাইম ইকুয়ালস টু হচ্ছে ওয়ান। তো এগুলার প্রুফগুলো আমি তোমাকে বলতেছি এই কারণে যাতে করে তুমি বুঝো যে এগুলো আসলে ম্যাজিক্যালি আসে নাই, এগুলো লজিক ফলো করেই আসছে। কিন্তু এই প্রুফগুলো আসলে কোনোটাই তোমার করার প্রয়োজন নাই, কারণ এগুলো তো অলরেডি প্রুভড। যে জিনিসগুলো অলরেডি প্রুভড সেগুলো নিয়ে তো আসলে তোমার ফার্দার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই আর কি। সো এগুলা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। রেদার আমরা হচ্ছে এগুলা ইউজ করে অন্যান্য যে জিনিসগুলা প্রুফ করা যায় সেইগুলা দেখবো আর কি। কিন্তু আমার মেইন কথা হচ্ছে এখানে যতগুলা ফর্মুলা আছে এই প্রত্যেকটা ফর্মুলাই আমার কাজে লাগবে, কোনো ফর্মুলাই স্যার বাদ দেওয়া যাবে না। ম্যাক্সিমাম ফর্মুলা খুবই সহজ। এই লাস্টের দিকে গিয়ে কিছু ফর্মুলা আছে, যেমন হচ্ছে এই যে ডি মর্গানের ফর্মুলা, তারপর হচ্ছে অ্যাবজর্পশন ল। এই ফর্মুলাগুলো কম্পারেটিভলি তোমার জন্য একটু অপরিচিত হতে পারে। আই থিঙ্ক ডি মর্গান ইজ স্টিল পরিচিত, কারণ ডি মর্গান তোমরা আসলে করছো হায়ার ম্যাথে, ইন্টারমিডিয়েটে যাদের হায়ার ম্যাথ ছিল। সো ডি মর্গানের ফর্মুলাটা পরিচিতই হওয়ার কথা। অ্যাবজর্পশন লটা হয়তো নতুন লাগতেছে। সো এই যে ফর্মুলাগুলো আছে এই সবগুলা ফর্মুলাই হচ্ছে আমার লাগবে। সো ম্যাক্সিমাম ফর্মুলা তুমি এমনিতেই পারবা, এই দুই একটা ফর্মুলা হয়তো আছে যেগুলো হয়তো তোমার একটু পড়তে হবে আর কি নতুন করে, এই আর কি। বাট সবগুলা ফর্মুলাই লাগবে, বারবার বলতেছি। সো এগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই পুরা লেকচারের জন্য যে শুধু তা না, এই পুরা কোর্সের জন্যই, সব লেকচারের জন্যই। সো ভালো মতন হচ্ছে পড়তে হবে। কারো কোনো কোশ্চেন স্যার এই ফর্মুলাগুলো নিয়ে এখন পর্যন্ত? সো এই ফর্মুলাগুলার কি কাজে লাগে সেটাতে আমরা আসবো, বা সেটাতে আসার আগে এখন আমরা এই যে বুলিয়ান অ্যালজেব্রা পড়তেছি, তো সো বুলিয়ান অ্যালজেব্রার একটা প্রিন্সিপাল আছে হুইচ ইজ নোন এজ ডুয়ালিটি প্রিন্সিপাল। এই ডুয়ালিটি প্রিন্সিপালটা কি সেইটা আমরা একটু দেখার চেষ্টা করব। সো ডুয়ালিটি প্রিন্সিপালটা বলছে যে এভরি ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন, এখন কথা হচ্ছে ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন কথাটার মানেটা কি। সো এটার মানে হচ্ছে এই ধরনের একটা এক্সপ্রেশন যেটার কি না, যেটা এরকম যে সামথিং ইকুয়ালস টু সামথিং, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। যেমন এইখানে আমরা একটা এক্সপ্রেশন দেখছিলাম, এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সো যে কোনো এক্সপ্রেশন যেটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, যেটাতে একটা ইকুয়াল সাইন আছে এবং ইকুয়াল সাইনের লেফটে আর রাইটে আমি কিছু জিনিস লিখতেছি, তাহলে এই ধরনের যে এক্সপ্রেশনগুলো থাকে সেগুলোকে বলা হয় ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন। এই যে ইকুয়ালিটি, ইকুয়ালিটি মানে হচ্ছে এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এরকম আর কি। So every valid Boolean expression remains valid, remains valid মানে valid থেকে যাবে if the operators and identity elements are interchanged। তো অপারেটর আইডেন্টিটি এলিমেন্ট বলতে বুঝাইছে হচ্ছে এটা নিচে লিখেই দিছে, যে প্লাসের জায়গায় ডট দিলে অথবা ডটের জায়গায় প্লাস ইন্টারচেঞ্জ করা আর কি, এবং ওয়ানের জায়গায় জিরো এবং জিরোর জায়গায় ওয়ান এরকম দিলে নতুন যে এক্সপ্রেশনটা আসবে সেটাও একটা ভ্যালিড এক্সপ্রেশন। তো এটা কি বুঝাইছে সেটা আসলে এক্সাম্পলটা দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এই যে এক্সাম্পলটা ধরো, এটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে। সো দিস ইজ এ ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন, এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আমি দিয়েই দিচ্ছি। এখন এই এক্সপ্রেশনের মধ্যে প্লাসের জায়গায় আমি ডট বসাবো, ডটের জায়গায় প্লাস, এবং ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান। তো এই এক্সপ্রেশনে কোথাও তো স্যার আসলে ওয়ান আর জিরো নাই, যদি থাকতো তাহলে আমি বসাইতাম। তো এই এক্সপ্রেশনে প্লাস আর ডট আছে, ওইগুলাকে চেঞ্জ করি। তো এই যে প্লাসের জায়গায় ডট বসাচ্ছি, তারপর ডটের জায়গায় প্লাস, তারপর আবারও প্লাসের জায়গায় ডট, এখানে এখানে ডটের জায়গায় প্লাস, এবং লাস্টে আবারও প্লাসের জায়গায় ডট। সো এইভাবে চেঞ্জ করলে নতুন যে এক্সপ্রেশনটা পাচ্ছি সেটাও একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন। এটার মানেটা হচ্ছে, তুমি দেখো প্রশ্নে তোমাকে আমি যেটা দিচ্ছি সেটা তো আমি দিয়েই দিচ্ছি, তো সেইটা তো একটা ভ্যালিড এক্সপ্রেশন। এটা তুমি ট্রুথ টেবিল বানাইলেই তুমি দেখবা যে এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আসে। এখন কাহিনী হচ্ছে এইটাকে তুমি এইভাবেই ইন্টারচেঞ্জ করে নতুন যে এক্সপ্রেশনটা বানাইছো, এই এক্সপ্রেশন তো স্যার আমি কোথাও তোমাকে দিয়ে দেই নাই, এই এক্সপ্রেশন তো প্রশ্নে নাই, কোথাও ছিল না, কিন্তু এই এক্সপ্রেশনটা তুমি নিজে ডিজাইন করছো। কিন্তু এই এক্সপ্রেশনটা ডিজাইন করার পরে এই এক্সপ্রেশনটা যেটা হয়েছে সেইটারও তুমি যদি ট্রুথ টেবিল দিয়ে হিসাব করে দেখো তাহলে দেখবা যে এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কমপ্লিটলি একটা আরেকটার ইকুয়ালি হচ্ছে। তার মানে দেখো এই এক্সপ্রেশনটা কিন্তু অরিজিনালি কোথাও ছিল না, কিন্তু তুমি এমনভাবে এই জিনিসটা ফর্মুলেট করে নিয়ে আসছো যে এই এক্সপ্রেশনটাও বাই ডিফল্ট একটা ভ্যালিড এক্সপ্রেশন হচ্ছে, যেখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়। সো এইটাই হচ্ছে ডুয়ালিটি প্রিন্সিপাল, যে একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন, অর্থাৎ এমন এক্সপ্রেশন যেটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, এই ধরনের এক্সপ্রেশনের যদি আমি এইভাবে ইন্টারচেঞ্জ করি অপারেটরগুলো, অর্থাৎ প্লাসের জায়গায় ডট এবং ডটের জায়গায় প্লাস এবং ওয়ানের জায়গায় জিরো এবং জিরোর জায়গায় ওয়ান, এইগুলা যদি চেঞ্জ করি, করার পরে নতুন যে এক্সপ্রেশনটা পাবো যেটা কোথাও ছিল না, কিন্তু সেই এক্সপ্রেশনটাও আসলে হিসাব করলে দেখা যাবে যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়ালি আসতেছে। এটাই।
আচ্ছা, তো এখানে তো ওয়ান আর জিরো ছিল না। যদি বাই এনি চান্স এখানে ধরো প্লাস ওয়ান থাকতো, তাহলে এই যে পরের লাইনে আমি এটা ওয়ানের জায়গায় লিখতাম হচ্ছে জিরো, এরকম আর কি। এই প্রশ্নের মধ্যে তো ছিল না, বাট যদি থাকতো তাহলে এইভাবে লিখতাম। যেমন এইখানে হচ্ছে দেওয়া আছে, আরেকটা খেয়াল করে দেখো, যেমন এই যে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান। তো এটাকে ইন্টারচেঞ্জ করবো, যে প্লাসের জায়গায় ডট, ওয়ানের জায়গায় জিরো, সো এক্স ডট জিরো ইকুয়ালস টু জিরো, এরকম। এই ডুয়েলিটির কনসেপ্টটা হচ্ছে আমার প্রয়োজন হবে সামনে, কারণ এই ডুয়েলিটি ইউজ করে আমরা অন্যান্য আরো বেশ কিছু কাজকর্ম করবো আর কি। সেই জন্য ডুয়েলিটিটা আগের থেকে শিখে রাখতে হবে আর কি। কারো কোনো কোশ্চেন ডুয়েলিটি নিয়ে? আচ্ছা, ওকে। সো নাও উই আর মুভিং ইনটু বুলিয়ান সিম্পলিফিকেশন। ওই যে আমরা ফর্মুলা পড়ে আসছি, এই ফর্মুলাগুলো আমার কাজে লাগবে কোথায় আর কি, সেই কাজের জায়গাটাতে যাচ্ছি। তো এখানে খেয়াল করো, এখানে আমার চারটা র্যান্ডম ফাংশন দেওয়া আছে। এই ফাংশনগুলো স্যার কোত্থেকে আসছে, এই ফাংশনগুলো কিভাবে লিখলো, এইগুলোর আসলে কোনো অ্যান্সার নাই, কারণ এগুলো যেটা বললাম যে দিজ আর জাস্ট র্যান্ডম ফাংশন। এই ফাংশনগুলা আসলে নির্দিষ্ট কোনো কিছু ফলো করে আসে নাই, জাস্ট বোঝানোর স্বার্থে এই ফাংশনগুলো হচ্ছে লিখে রাখছে আর কি। সো ধরো চারটা ফাংশন আছে। এখন তোমাকে আমি যদি বলি এগুলার ট্রুথ টেবিলগুলা ডিজাইন করে দিতে, ট্রুথ টেবিলগুলা ডিজাইন করা যাবে না স্যার? এখানে আমি দেখব যে কয়টা ডিস্টিংগুইশেবল ভেরিয়েবল আছে। তো এখানে দেখা যাচ্ছে যে তিনটা করে ডিস্টিংগুইশেবল ভেরিয়েবল আছে। সো ওই তিনটা ডিস্টিংগুইশেবল ভেরিয়েবল নিয়ে হচ্ছে আমরা ট্রুথ টেবিলগুলা বানাবো। সো এক্স ওয়াই জেড, তিনটার জন্য আটটা কম্বিনেশন, অ্যান্ড দেন এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর, এগুলো হিসাব করে করে ট্রুথ টেবিলটা ডিজাইন করলাম। তোমরা আমাকে দেখে বলবা হচ্ছে যে এই যে ট্রুথ টেবিলটা ডিজাইন করা হয়েছে এখানে, এই ট্রুথ টেবিল দেখে এই চারটা আউটপুট কলাম আছে এখানে, এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর, কোনো আউটপুট কলাম আছে যেটা সেম টু সেম একটা আরেকটার মতন? স্যার F3 আর F4 ম্যাচ করতেছে। এফ থ্রি আর এফ ফোর ম্যাচ করতেছে, রাইট। সো তাহলে এখানে আমরা বলতে পারতেছি ট্রুথ টেবিল দেখে যে এফ থ্রি ইকুয়ালস টু এফ ফোর। এখন কাহিনী হচ্ছে এটা তো ট্রুথ টেবিল দিয়ে করা, কিন্তু তোমাকে আমি এটা ট্রুথ টেবিল দিয়ে করতে দিব না। তোমাকে আমি বলবো যে এটা অ্যালজেব্রিক ম্যানিপুলেশন দিয়ে সলভ করে দাও, বা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সলভ করে দাও, এই আর কি। সো সেই ক্ষেত্রে আমি কিভাবে সলভ করব এটা? তো সেই ক্ষেত্রে সলভ করার সিস্টেমটা হচ্ছে এটা, এখানে খেয়াল করো। এফ থ্রির যে ইকুয়েশনটা আছে সেটা লিখলাম, সেটা লিখে তারপর এখানে স্টেপ বাই স্টেপ এটাকে সলভ করতেছি। তারপরের লাইনে জাস্ট ব্র্যাকেটগুলা তুলে দিছি, আর কিছুই না। তারপরের লাইনে তুমি খেয়াল করে দেখো, এই প্রথম দুইটা টার্ম থেকে আমি কিছু একটা কমন নিছি। কি কমন নিছি? যেটুকু কমন যায় এক্স প্রাইম জেড, ওইটুকু কমন নিছি। কমন নিয়ে এখানে আসছে কি, ওয়াই প্রাইম প্লাস ওয়াই। ঠিক আছে, লিখলাম। আর এই বাকি অংশটা অ্যাজ ইট ইজ যেমন আছে ওরকম লিখে রাখছি। তারপরের লাইনে, তারপরের লাইনে এই ওয়াই প্রাইম প্লাস ওয়াই, এটাকে আবার লিখতেছি হচ্ছে ওয়ান। কেন এটাতে ওয়ান লিখতেছি স্যার? পাশে ফর্মুলাগুলো দেওয়া আছে, লিখে বলো তো। ওয়াই প্রাইম প্লাস ওয়াই, এটাকে যে ওয়ান লিখতেছি, এটা কোন ফর্মুলা ইউজ করে লিখতেছি? স্যার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, রাইট। সো পোস্টুলেট ফাইভ যেটা কমপ্লিমেন্ট, এই যে এক্স প্লাস এক্স প্রাইম ইকুয়ালস টু ওয়ান, সো ওয়াই প্লাস ওয়াই প্রাইম ইকুয়ালস টু ওয়ানই হবে। সো ওইটা ইউজ করে এখানে ওয়ান লিখতেছি। বাকি অংশটা অ্যাজ ইট ইজ এক্স প্রাইম জেড থাকলো, তারপরে প্লাস এক্স ওয়াই প্রাইম। তারপরের লাইনে খেয়াল করো, এই এক্স প্রাইম জেড ডট ওয়ান, এটাকে লিখতেছি শুধুমাত্র এক্স প্রাইম জেড। এটা কোন ফর্মুলা ইউজ করে লিখতেছি বলো তো? এক্স প্রাইম জেড ইকুয়াল ডট ওয়ান, এটার থেকে পরের লাইনে শুধু এক্স প্রাইম জেড লিখতেছি, এটা কোন ফর্মুলা ইউজ করে লিখতেছি স্যার? আইডেন্টিটি। আইডেন্টিটি, ওই যে আইডেন্টিটির বি নাম্বারটা, টু বি মোর স্পেসিফিক আর কি। সো এক্স ডট ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এক্স লেখা আছে, এই যে এই ফর্মুলাটা খেয়াল করে দেখো। সো এখানে আমাদের এক্স ডট ওয়ানের জায়গায় জাস্ট এখানে এক্স এর জায়গাটায় আছে হচ্ছে এক্স প্রাইম জেড, এই আর কি। সো এক্স ডট ওয়ান ইকোয়াস টু যেহেতু এক্স, তাহলে এক্স প্রাইম জেড ডট ওয়ান ইকোয়াস টু হচ্ছে এক্স প্রাইম জেড, বাকি অংশটা অ্যাজ ইট ইজ। এবং তুমি খেয়াল করলে দেখবা এটাই হচ্ছে আমার সেই এফ ফোর এর যে ইকুয়েশনটা ছিল ওইটা আসলে। তাহলে এইভাবে ফর্মুলা ইউজ করে করে কিন্তু আমরা সিম্পলিফাই করে করে জিনিসটা প্রুফ করে ফেললাম। সো এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যে মেইন কোশ্চেনগুলো যেরকম আসে আর কি, সেটার ওয়ান অফ দ্য কোশ্চেন্স আর কি। সো এই ধরনের প্রশ্ন আসলে তখন তখন আমার এরকম ফর্মুলা ইউজ করে করে এই জিনিসটা প্রুফ করতে হবে আর কি। ফর্মুলাগুলো অবশ্যই পরীক্ষায় দেওয়া থাকবে না, ঠিক আছে? ফর্মুলাগুলো পরীক্ষায় দেওয়া থাকবে না। ফর্মুলা গুলা কিন্তু তোমার নিজের পারতে হবে। এইখানে স্লাইডে দেওয়া আছে, তার মানে এই না যে পরীক্ষায় দেওয়া থাকবে। ফর্মুলাগুলো ইউ হ্যাভ টু নো ইট ইউর সেলফ, এই আর কি। সো ওই ফর্মুলা ইউজ করে করে হচ্ছে তুমি এটা সলভ করবে আর কি। তো দিস ইজ ওয়ান এক্সাম্পল, আমরা এরকম সামনে আরো এক্সাম্পল পাবো।
যেমন এখানে কয়েকটা আছে। এখান থেকে তোমরা আহ কয়েকটা আমাকে এখনই বলতে পারার কথা আর কি, আমার মনে হয়। যেমন হচ্ছে ধরো যে লেটস সে এই যে সি নাম্বারটা যেটা স্যার, লেটস সে ফার্স্ট সেটটা, এটা এ নাম্বারটা এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম, এটাকে সিম্পলিফাই করা যাবে কিনা বলো, এবং গেলে কি আসবে অ্যান্সার আর কি, বা কি লিখবো বলো। এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম, স্যার এটার স্যার অ্যান্সার এক্স আসবে ওয়ান এক্স আসবে। স্যার। এক্স আসবে। কিভাবে এক্স আসতেছে? কারণ হচ্ছে আমরা এখান থেকে কমন নিতে পারতেছি। কি কমন নিতেছি? এক্স নিয়ে ওয়াই প্লাস ওয়াই প্রাইম, ওয়াই প্লাস ওয়াই প্রাইম মানে হচ্ছে ওয়ান, তাহলে এক্স ডট ওয়ান এখান থেকে আসতেছে হচ্ছে এক্স। আচ্ছা, কোন ফর্মুলা ইউজ করে লিখতেছি সেটা কিন্তু স্যার পাশে কোনো সাইড নোট হিসেবে দেওয়ার প্রয়োজন নাই। তুমি খেয়াল করলে দেখবা আমরাও এখানে দেই নাই কোথাও। সো কোন ফর্মুলা ইউজ করে লিখতেছো দ্যাট ডাজন্ট রিয়েলি ম্যাটার, মানে সাইড নোট হিসেবে দেওয়া অবভিয়াসলি কারেক্ট ফর্মুলা ইউজ করেই তো লিখতে হবে, বাট সাইড নোট হিসেবে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই আর কি। আচ্ছা, সো এটা খুবই সহজ, পারলাম এটা। এই যে তারপরে সি নাম্বারটা যেটা স্যার, এই সি নাম্বারটা কি করা যাবে একটু দেখো তো, সি নাম্বারটা সলভ করা যায় কিনা। সি নাম্বারটা কিভাবে করা যাবে স্যার? দেখো স্যার এটা ফর্মুলাগুলো যে সব এক্স পাশেই দেওয়া ইন্টু আছে। এক্স প্রাইম প্লাস যদি এক্স ইন্টু ওয়াই এরকম করা যায়। কোন ফর্মুলার সাথে ম্যাচ করাচ্ছে এটা তাহলে স্যার? একটা ফর্মুলার সাথে কিন্তু ম্যাচ করতে হবে, মানে ইটস স্যার নট এই যে র্যান্ডম। ডিস্ট্রিবিউটিভের বি। ডিস্ট্রিবিউটিভের বি, ওকে। সো ডিস্ট্রিবিউটিভের বি নাম্বার, দেখো এখানে সি নাম্বার কোশ্চেনটা যেটা, এটাও বলছে ডিস্ট্রিবিউটিভ ফর্মুলার এই যে বি নাম্বারটা যেটা। তো যদি এটা অনুযায়ী সলভ করতে চাই তাহলে কি লিখবো? এক্স প্লাস এক্স প্রাইম, আর আরেকটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস এক্স প্রাইম মানে কত স্যার? ওয়ান। ওয়ান। আর এটা তো অ্যাজ ইট ইজ থাকবে, তাহলে এখানে ফাইনালি আনসার আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই, এক্স্যাক্টলি। সো এক্স প্লাস ওয়াই। সো এই যে খেয়াল করো, এখন এইটা যে ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী ভাঙাইতে হবে, সেটা তুমি বুঝবা কখন? সেটা তো বুঝবা যখন তুমি ডিস্ট্রিবিউটিভ লটা জানবা। সো দ্যাট ইজ ওয়াই সবগুলো ফর্মুলা জানা ইম্পর্টেন্ট, কারণ ফর্মুলা না জানলে কিন্তু তুমি এটা কোনোভাবেই ভাঙতে পারবা না আসলে। সো ফর্মুলা জানলে তখন আমি বুঝবো যে এটা কোন ফর্মুলার সাথে ম্যাচ করতেছে, ওই অনুযায়ী হচ্ছে আমি ক্যালকুলেট করব। যেমন হচ্ছে ধরো ডি নাম্বারটা স্যার, ডি নাম্বারটা কিভাবে সলভ করবো বলো? কি লিখবো তারপরের লাইনে? ডি নাম্বারের ক্ষেত্রে কোশ্চেন তবে তো এটা। ডিস্ট্রিবিউটিভ আচ্ছা, এক্স তো এক্স, এক্স এক্স প্রাইম এক্স প্রাইম প্লাস প্লাস হচ্ছে এক্স এক্স ওয়াই, ওয়াই। জাস্ট নর্মাল ডিস্ট্রিবিউট করে দেওয়া বা মাল্টিপ্লাই করা, যেটাই বলো না কেন। সো এক্স ডট এক্স প্রাইম মানে হচ্ছে জিরো, প্লাস এক্স ওয়াই। সো ফাইনাল আনসার হচ্ছে এক্স ওয়াই। সো এখন এইগুলাই পারার জন্য হচ্ছে আমার এই ফর্মুলাগুলো জানতে হবে। ফর্মুলাগুলো না জানলে কিন্তু হবে না। একটা জিনিস খেয়াল করো, সবসময় যে তোমার কমন নেওয়া যাচ্ছে বিষয়টা কিন্তু আসলে এরকম না। যেমন এই প্রথম কোশ্চেনটাই হচ্ছে কমন নিতে পারছিলা তুমি, এই যে ডি নাম্বারটা যেটা, এটা কিন্তু কমন নেওয়া যায় না, কিন্তু এটা এই যে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়, মানে মাল্টিপ্লাই করে দেওয়া যায়, সো এইভাবে হয়ে গেছে। কিন্তু সি নাম্বারটা যেটা ছিল, এটাতে কিন্তু কমনও নেওয়া যায় না, আবার ওইভাবে মাল্টিপ্লাইও করা যায় না। সো তখন কিন্তু আমার অন্য চিন্তা করতে হয়েছে যে আসলে কোনটার সাথে পারফেক্টলি ম্যাচ করে ওই অনুযায়ী আগাই। তো তখন আমি যদি এটা নাই জানি যে ডিস্ট্রিবিউটিভ ফর্মুলার যে একটা ভার্সন এরকম আছে, তাহলে কিন্তু আমি এই কোশ্চেনটা কোনোভাবেই সলভ করতে পারবো না। সো দ্যাট ইজ ওয়াই দ্য ফর্মুলাজ আর ভেরি ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু রিমেম্বার অল দ্য ফর্মুলাজ। এগুলো আসলে মানে প্র্যাকটিস করতে করতে ছোট ফর্মুলাগুলো তো এমনিতেই মনে থাকে, বাট ওই যে কিছু বড় ফর্মুলা হয়তো তোমার লাগতে পারে। সো এই জন্য সবগুলা ফর্মুলা একটু ভালো মতন পড়বা, ছোটগুলো এমনিতেই হয়তো মনে থাকবে, আর বড়গুলো একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বা আর কি, এটাই। যাতে করে তুমি বুঝো যে কোন ফর্মুলাটা ইউজ করলে আমার সলিউশনটা অপটিমাল হবে আর কি। সো না হলে কিন্তু ফুললি সিম্পলিফাই হবে না। আমরা যখন তোমাকে বলতেছি সিম্পলিফাই টু মিনিমাম নাম্বার অফ লিটারেলস, এটার মানে হচ্ছে যতটুকু পর্যন্ত সিম্পলিফাই করা যায় ততটুকু পর্যন্ত সিম্পলিফাই করো। এগুলো তো খুবই ছোট প্রশ্ন, এগুলো আসলে তুমি হয়তো এটার ইয়াটা বুঝতে, এফেক্টটা বুঝতেছো না, কিন্তু একটু পরে আমাদের বড় প্রশ্ন আছে, সো তখন আমরা দেখবো যে এগুলো আসলে বড় প্রশ্নের ক্ষেত্রে যে আসলে ম্যাটার করে জিনিসটা, এই আর কি। আচ্ছা, এগুলো যা এখানে করছি, সলিউশনগুলো এখানে দেওয়া আছে, তুমি চাইলে এখানে দেখতে পারো, বাট তোমরাই যেহেতু সলিউশনগুলো বলছো, so আশা করি অলরেডি বুঝছি আর কি, অসুবিধা নাই। সো এখন হচ্ছে আমরা সামনে আরো এক্সাম্পল দেখব।
এখন হচ্ছে কমপ্লিমেন্টিং আ ফাংশন। এই যে আমরা এতক্ষণ ধরে বুলিয়ান অ্যালজেব্রা পড়তেছি, আমরা কিছুক্ষণ আগে ডুয়ালিটি করে আসছি, এই কনসেপ্ট কাজে লাগায় আমরা আরেক ধরনের প্রশ্ন সলভ করব, যেখানে কিনা আমাদেরকে বলে কমপ্লিমেন্ট বের করে দিতে একটা ফাংশনের। মানে হচ্ছে ধরো তোমার যদি আমি এ দেই, এ দিয়ে বলি এ এর কমপ্লিমেন্ট কত স্যার, আনসার হচ্ছে এর কমপ্লিমেন্ট হচ্ছে এ প্রাইম। আমি যদি তোমার বি দেই, বলি বি এর কমপ্লিমেন্ট কত, আনসার হচ্ছে বি প্রাইম। তেমনি আমি তোমার একটা ফাংশন দিচ্ছি, এখন ফাংশন দিয়ে বলছি এটার কমপ্লিমেন্টেড ফাংশনটা বের করে দাও। তো এটার কমপ্লিমেন্টেড ফাংশনটা বের করে দিলবা, এটার অ্যান্সারটা কি, এটা কিভাবে করব। তো এটা করার সিস্টেম হচ্ছে জাস্ট দুইটা স্টেপ ফলো করব। একটা স্টেপ হচ্ছে এই ডুয়েল ফাংশনটা বের করব, আর সেকেন্ড স্টেপটা হচ্ছে কমপ্লিমেন্ট ইচ লিটারেল, প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করব। এটার মানেটা কি সেটা তো আমরা আসতেছি, অসুবিধা নাই। তো ফার্স্ট স্টেপ হচ্ছে টেক ডুয়েল অফ দ্য ফাংশন। তো এই যে ফাংশনটা যেটা দেওয়া ছিল, এটা ডুয়েল করতে হবে। ডুয়েল করার নিয়ম কিন্তু আমরা অলরেডি জানি। ডুয়েল করার নিয়ম হচ্ছে প্লাসের জায়গায় ডট ইউজ করব, এবং ডটের জায়গায় প্লাস, এবং ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান। তো এখানে তো কোথাও ওয়ান আর তার একটা জিরো নাই। কোয়েশ্চেন ছিল। জি শিওর। আমরা ওই যে ডুয়েলিটি পড়ার সময় একটা জিনিস দেখলাম না, এখানে বলছিল ভ্যালিড কি জানি, ভ্যালিড মানে বুলিয়ান দুই সাইডে এক্সপ্রেশন। ইকুয়াল থাকতে হবে। জি। এখন এখানে তো দুই সাইডে ইকুয়াল এর কিছু নাই, তারপর আমরা কিভাবে এটা ডুয়ালিটি করতেছি? এখানে দুই সাইডই ইকুয়াল আসলে স্যার আছে। এখানে এই এই পাশে যে জিনিসটা আছে এটাকেও আমরা ধরতেছি আর কি F1, ঠিক আছে। তো আচ্ছা, এই পাশে তো শুধু একটা জিনিসই আছে, তো এটা আসলে মানে ডুয়েল করার মতন কিছু তো নাই এখানে, এই আর কি। বুঝতে সো পারছি। সো দ্যাটস ওয়াই এই অংশটা আমি আর ফার্দার বলতেছি না, এই জন্য আর কি। তো রাইট সাইডে যেটা আছে সেই জিনিসটাকে আমরা ডুয়েল ফাংশন ইমপ্লিমেন্ট করতেছি, যেটা কিনা প্লাসের জায়গায় ডট, এবং ডটের জায়গায় প্লাস, আর হচ্ছে ওয়ানের জায়গায় জিরো, এবং জিরোর জায়গায় ওয়ান। তো এখানে তো ওয়ান আর জিরো নাই, সো দ্যাটস ওয়াই আমরা ওইটা নিয়ে মাথাও ঘামাচ্ছি না, শুধু প্লাস আর ডট গুলাকে চেঞ্জ করবো। তো এটা চেঞ্জ করলে তুমি দেখবা যে এই যে এর নিচের লাইনের মতন আসবে, এটা না পারার মতন কিছু নাই। যেসব জায়গায় অ্যান্ড আছে সেই অ্যান্ডের জায়গাগুলো অর দিয়ে রিপ্লেস করতেছি, যেসব জায়গায় অর ছিল সেখানে অ্যান্ড দিয়ে রিপ্লেস করতেছি। তো করলাম করে, এই হচ্ছে সেই ডুয়েল ফাংশন যেটা আসার কথা সেটা আসছে। একটু খেয়াল করে দেখো তো স্যার সবাই, যে ডুয়েল ফাংশনটা যেটা আসছে সেইটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে কিনা। এটার থেকে ডুয়েল করলে যে এই ফাংশনটা আসে, মানে প্লাসের জায়গায় ডট, ডটের জায়গায় প্লাস, আহ ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান, এইভাবে চেঞ্জ করলে এই ফাংশনটা যে আসে, এই এটা এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা। সো যদি এটা বুঝে থাকো তাহলে এরপরের কাজটা আসলে খুবই খুবই সহজ। এরপরের কাজটা হচ্ছে কমপ্লিমেন্ট ইচ লিটারেল, ঠিক আছে। সো কমপ্লিমেন্ট ইচ লিটারেল মানে কি? কমপ্লিমেন্ট ইচ লিটারেল মানে হচ্ছে এখানে আমার যতগুলা ফাংশন, সরি, যতগুলা লিটারেল আছে। এখন লিটারেল শব্দটার মানে কি? লিটারেল শব্দটার মানে হচ্ছে এখানে যতগুলা ইন্ডিভিজুয়াল জিনিস আছে প্রত্যেকটাই। তোমাকে যদি আমি প্রশ্ন করতাম যে এই এই ফাংশনটার মধ্যে ভেরিয়েবল কয়টা আছে, তুমি অ্যান্সার দিতে হচ্ছে তিনটা, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। কিন্তু আমি যদি তোমার বলি যে লিটারেল কয়টা আছে, এটার মানে হচ্ছে ছয়টা। এটা একটা লিটারেল, এটা একটা লিটারেল, এটা একটা লিটারেল, এটাও একটা লিটারেল, এটাও একটা লিটারেল, এটাও একটা লিটারেল। সো এইগুলো হচ্ছে প্রত্যেকটাই এক একটা লিটারেল। কমপ্লিমেন্ট ইচ লিটারেল মানে হচ্ছে প্রত্যেকটা জিনিসকেই কমপ্লিমেন্ট করতে হবে। কমপ্লিমেন্ট করা মানে কি সেটা তো আমি তোমাকে প্রথমেই বললাম, যে এ থাকলে এ এর কমপ্লিমেন্ট হচ্ছে এ প্রাইম। তেমনি এ প্রাইম যদি থাকে তাহলে আবার ওইটার কমপ্লিমেন্ট হচ্ছে এ। তার মানে প্রাইম না থাকলে প্রাইম দিব, প্রাইম থাকলে প্রাইমটা বাদ দিব। যেমন এখানে এক্স প্রাইম ছিল, সো পরের লাইনে এটাকে লিখছি এক্স। এখানে ছিল ওয়াই, এটাকে লিখছি ওয়াই প্রাইম। দেখো অপারেশনে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, মানে প্লাস ডট এগুলা কিন্তু আমরা আর চেঞ্জ করবো না, বিকজ এগুলো তো অলরেডি চেঞ্জ করিয়ে এখানে আসছিলাম। এখন জাস্ট হচ্ছে প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করব। সো প্রাইম থাকলে প্রাইমটা বাদ দিব, প্রাইম না থাকলে হচ্ছে প্রাইমটা দিব। যেখানে জেড প্রাইম ছিল, প্রাইমটা বাদ দিয়ে জেড লিখছি। এখানে এক্স প্রাইম ছিল, এক্স লিখছি, ওয়াই প্রাইম ছিল, ওয়াই লিখছি, জেড ছিল, জেড প্রাইম লিখছি। এরকম। সো জাস্ট এই দুইটা স্টেপ করব, এক্স্যাক্টলি এই দুইটা স্টেপ করলেই আমার ফাইনাল আনসারটা আমি পেয়ে যাব, অর্থাৎ কমপ্লিমেন্ট করে যেটা আসার কথা ছিল সেই আনসারটা। সো এই জন্য আগে বলছিলাম যে ডুয়ালিটির কনসেপ্টটা আমার কিছুক্ষণ পরে আবারও কাজে লাগবে। সো কমপ্লিমেন্ট করার জন্য তাহলে আমার জাস্ট এক্স্যাক্টলি দুইটা স্টেপ, একটা হচ্ছে টেক ডুয়াল অফ দ্য ফাংশন, সেকেন্ড স্টেপ হচ্ছে কমপ্লিমেন্ট ইচ লিটারাল। দ্যাটস ইট, প্রত্যেকটা লিটারালকে কমপ্লিমেন্ট করা। কারো কি কোনো কোশ্চেন আছে স্যার কমপ্লিমেন্ট নিয়ে? নো স্যার। খুবই সহজ জিনিস। এখানে একটা এক্সাম্পল এক্সারসাইজও দেওয়া আছে, বা নিজেরা প্র্যাকটিস করবা, এখানে অ্যান্সার দেওয়া আছে, না পারার মতন আসলে কোনো কারণ নাই। ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড স্টাফ আর কি। এখন তোমার একটা জিনিস মাথায় আসতে পারে যে স্যার, যখন আমরা কমপ্লিমেন্ট করতেছি এটা এইভাবে করার দরকার কি? আমি বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলা ইউজ করে কি করতে পারতাম না? পারতা, পারতা না যে তা না। যেমন এটা,
এটাকে আহ, পারতা। সো এইটাকে হচ্ছে তুমি যদি কমপ্লিমেন্ট বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলা ওয়াইজ তুমি যদি করতে চাও, যেমন এখানে আমি দেখাই একটু, এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম প্লাস হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড। সো এটার মানে হচ্ছে কমপ্লিমেন্ট করা মানে তো হচ্ছে এটা যে আমার কোশ্চেন যেটা দেওয়া আছে এটার উপরে প্রাইম, এবার আমি বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলা দিয়ে এটা প্রুফ করতে পারি কিনা, মানে কমপ্লিমেন্টার আনসার বের করে নিয়ে আসতে পারি কিনা। সেটা করা যাবে, কিন্তু সেটা করা গেলে তুমি কিছু ট্রাবল ফেস করবা। এক নম্বর হচ্ছে এইটাকে তুমি যদি ফর্মুলা ওয়াইজ করতে চাও, তখন তুমি এটা কিভাবে করবা বলো তো? এর পরের লাইনটা তুমি মানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা এখানে? কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো স্যার? মনে আছে ফর্মুলাগুলা? তো এই যে ইনভলিউশন। না স্যার, ইনভলিউশন না স্যার, এখানে অ্যাপ্লাই করবো আমরা হচ্ছে আমরা ডি ও আচ্ছা আচ্ছা, ডিমর্গান, হ্যাঁ। ডি মর্গান। তুমি খেয়াল করে দেখো, ডি মর্গানের সাথে ম্যাচ করতেছে যে এ প্লাস বি হোল প্রাইম এই ফরম্যাট আর কি, বা এক্স প্লাস ওয়াই হোল প্রাইম এই ফরম্যাটে। সো ডি মর্গানে অ্যাপ্লাই করলে এখানে সমস্যাটা হচ্ছে, তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম ডি মর্গানে অ্যাপ্লাই করলে আমার এর পরের লাইনটা আসতেছে হচ্ছে এরকম। এখন এরকম আসলে এখানে আমার প্রবলেম হচ্ছে, তারপরের লাইনটা আমি যখন লিখবো, তারপরের লাইনে, তার মাঝখানে এন্ড হবে না? সরি, মাঝখানে এন্ড হবে, রাইট, মাঝখানে এন্ড হবে। সো এভাবে করলে আমার সমস্যা হচ্ছে, এর পরের লাইনে আমরা যখন লিখব তখন হচ্ছে এই যে এই অংশটার মধ্যে কি স্যার আবারও ডি মর্গান অ্যাপ্লাই করা যাবে না? বিকজ এখানে এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম আছে, আমি যদি এক্স প্রাইমকে এ হিসাবে ধরি আর পরের অংশটাকে বি হিসাবে ধরি, তাহলে কিন্তু এই অংশটার মধ্যে আমি আবারও ডি মর্গান অ্যাপ্লাই করতে পারবো। কারণ ব্যাপারটা তখন দাঁড়াবে হচ্ছে এরকম স্যার ডিমর্গানে কি মানে অর রিলেশন থাকতে হবে, না, নাকি মানে দুইটা এন্ড ফর্মুলা আছে রিলেশন স্যার ডি থাকে? মর্গানের। There are আচ্ছা, two অরে formulas. এন্ডে দুইটা কি? হ্যাঁ, দুইটা হুম, ফর্মুলা আছে আর কি। সো আগের বার যেমন অরেরটায় ফেলছি, এখন আমরা পরের ফর্মুলাটায় ফেলতেছি, এন্ডেরটা এই ফেলবে, অংশটা হ্যাঁ হ্যাঁ। এন্ডেরটায় ফেলতেছি, রাইট। সো এখন সমস্যাটা এইটাই যে যখন তুমি ডিমর্গান করতেছো তখন কিন্তু জিনিসটা আসলে তোমার অনেক বড় হয়ে যাচ্ছে আসলে। যেমন এই পাশের জিনিসটার জন্য তোমার কিন্তু এই একইভাবে ভাঙাইতে হবে। তখন হচ্ছে ফার্স্টে এক্স প্রাইম এটাকে রাখলাম একসাথে, আবার এদিকে ওয়াই প্রাইম জেড কে আমি একটা অংশ হিসাবে ধরি। সো দ্যাট ইজ দ্য ইস্যু, যে আমি যখন এইভাবে লিখতেছি তখন এই জিনিসটা অনেক বড় হয়ে যাচ্ছে। এরপরে তুমি খেয়াল করলে দেখবা এই ওয়াই জেড প্রাইম এই অংশটাকে কিন্তু আবারও ডি মর্গানের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে দেখো, এই ছোট্ট একটা কোশ্চেন, এই কোশ্চেনটার জন্যই মানে অলরেডি আমাদের অনেকগুলা স্টেপ করতে হচ্ছে, 5-6 লাইন হয়ে যাচ্ছে এখানেই, ঠিক আছে? কিন্তু আমি যদি এই কোশ্চেনটা আরো বড় দিতাম, এখানে যদি আরো 5-6টা টার্ম থাকতো, টোটাল ধরলাম 8টা টার্ম আছে সাপোজ, তাহলে কিন্তু এই কোশ্চেনটা হিউজ হয়ে যাইতো আসলে সলভ করতে গেলে, ঠিক আছে? সো দ্যাট ইজ ওয়াই ডি মর্গান ফর্মুলা দিয়ে যদিও সলভ করা যাবে জিনিসটা, মানে সলভ করলে শেষ পর্যন্ত এটার অ্যান্সার দেখতে যে এরকমই আসছে, কিন্তু এটা করতে তো আমার অনেক সময় চলে যাবে, আমার অনেকগুলা স্টেপও হবে, অনেক টাইমও চলে যাবে। সো আমার কম্পারেটিভলি যদি কস্টের দিক দিয়ে চিন্তা করি আর কি, মানে আমার আসলে টাইমের কস্ট, আমার রিসোর্সের কস্ট, সব দিক দিয়েই আসলে আমার অনেক বেশি লাগতেছে আর কি। সো দ্যাট ইজ ওয়াই কোনো একটা ফাংশনকে কমপ্লিমেন্ট করার জন্য ডি মর্গানের ফর্মুলা অ্যাপ্লাই করা ইজ নট অ্যান আইডিয়াল সিনারিও, ঠিক আছে? ডি মর্গানের ফর্মুলা অ্যাপ্লাই করে করা যায়, কিন্তু সেটা আসলে আইডিয়াল সিনারিও না, বিকজ ওটাতে আমার অনেক সময় লাগবে। এর থেকে বরং তোমাকে যদি আমি এই ওয়েতে করতে বলি, তাহলে ইট ডাজন্ট ম্যাটার যে এখানে আসলে কয়টা টার্ম আছে, এখানে যদি 2টার জায়গায় 10টা টার্মও থাকে, যদি 100টা টার্মও থাকে, তারপরেও কিন্তু ওইটার আনসার তুমি 2 লাইনেই বের করে নিয়ে আসতে পারবা। ফার্স্টের বার হচ্ছে ডুয়েল করবা, তারপরে প্রত্যেকটা লিটারালকে কমপ্লিমেন্ট করবা। সো সব সময় ইউ উইল গেট ইউর অ্যান্সার উইদিন 2 লাইনস। কিন্তু ডিমর্গানে করলে এটা আসলে 1 পেজ, 2 পেজ, 3 পেজও অ্যান্সার হয়ে যাইতে পারে বড় ফাংশনের ক্ষেত্রে। এই আর কি। কারো কোনো কোশ্চেন স্যার? ওকে। সো এখানে আমাদের আরো কিছু সিম্পলিফিকেশনের এক্সাম্পল দেওয়া আছে, এটাতে আসতেছি। তার আগে এই কমপ্লিমেন্টের একটা এক্সাম্পল দেখি, যেগুলো আমরা মাত্র করে আসলাম আর কি, কমপ্লিমেন্টের এক্সাম্পল। সো এখানে এই যে কমপ্লিমেন্ট করার কথা বলা আছে, সো কমপ্লিমেন্ট করার কথা বললে এটাকে অ্যাজ ইউজুয়াল আমরা কমপ্লিমেন্ট করব ফার্স্টে
ডুয়েল ফাংশনটা বের করব, ডুয়েল ফাংশন বের করার পরে কমপ্লিমেন্ট করব, এটা এখানে করে দিছে, সবগুলোই করা আছে এখানে। সো যেমন এটার এই যে ফার্স্টে ডুয়েল ফাংশনটা বের করছে, ডুয়েল ফাংশন বের করে তারপর প্রত্যেকটা লিটারেলকে হচ্ছে কমপ্লিমেন্ট করছি, অর্থাৎ প্রাইম না থাকলে প্রাইম দিছি, প্রাইম থাকলে প্রাইমটা বাদ দিছি। সো কমপ্লিমেন্ট করলাম, করার পরে অ্যান্সার আসছে হচ্ছে এটা। তো খেয়াল করো ওরা কিন্তু এখানে থামে নাই, ওরা এরপরে আরো এটাকে কন্টিনিউ করছে, করে শেষ পর্যন্ত অ্যান্সার বের করছে এটা। তো ওরা যেটা করছে, ওরা কমপ্লিমেন্ট করার পরে আবারও সিম্পলিফাই করছে, তো তুমি এটা করবা না। সো তুমি এইসব নিয়ে মাথা ঘামাও না। তোমাকে যদি বলে কমপ্লিমেন্ট করতে, তুমি কমপ্লিমেন্টের নিয়ম যেটা জানো ওই পর্যন্ত তুমি জাস্ট কমপ্লিমেন্টই করবা, এটাকে ফার্দার সিম্পলিফাই করার কোনো প্রয়োজন নাই। এই জন্য এখানে স্যার আমরা এটা লিখে কি দিছি। ডিমর্গান করছেন কোথায়? না এই ডিমর্গান, নাম্বারটা? না এখানে এটা কমপ্লিমেন্টের আমরা সাইনটা তো সাইনটা দিচ্ছে স্যার, কিন্তু আসলে ডিমর্গান ফলো করে নাই আর কি, মানে ইয়াই করছে ওই যে কি বল। আচ্ছা, মানে তুমি বলতেছো যে এখানে হিসাব করার সময় ডিমর্গান অ্যাপ্লাই ওই যে করছে স্যার কিনা? এক্স ওয়াই এর মধ্যে তো তাইলে আমাদের হ্যাঁ। আগে প্লাস আসার হ্যাঁ। কথা ছিল না? বুঝি নাই। এই যে এক্স ওয়াই প্রাইমের মাঝখানেই প্লাস আসার কথা ছিল না শুরুতেই? মানে যদি ডুয়েল করতো। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, না এইখানে ওরা ডিমর্গান অ্যাপ্লাই করে করছে, মানে আমি বলতেছি তুমি এটা যখন করবা তোমার তো আর ডিমর্গান অ্যাপ্লাই তখন করার আমরা প্রয়োজন ওইভাবে নাই। করবো। হ্যাঁ, তখন তুমি হ্যাঁ হ্যাঁ তোমার হ্যাঁ। মতন করো, করলেই উইল গেট দিস অ্যান্সার, এই আর কি। আচ্ছা আচ্ছা। সো করলে হচ্ছে তুমি এই অ্যান্সারটা পাবা আর কি। সো তোমার ওরা এইভাবে ডিমর্গান অ্যাপ্লাই করে করছে, বাট তোমার তো আর ডিমর্গান অ্যাপ্লাই করে করার প্রয়োজন নাই, না বিকজ হ্যাঁ, ওইটা আসলে রিকমেন্ডেড না। তো তুমি তোমার মতন করো, কম এই যেভাবে শিখছো তুমি, যে ফার্স্টে ডুয়েল বের করা তারপর ডুয়ালিটি কমপ্লিমেন্ট করে করা। তারপরে কমপ্লিমেন্ট। রাইট, সো ওইভাবে করলে তুমি এই অ্যান্সারটাই পাবা আসলে। তো এই অ্যান্সারটা পেলে এই আচ্ছা পর্যন্তই রাখবা, এটাকে ফার্দার আর সিম্পলিফাই করার প্রয়োজন নাই। যদি প্রশ্নে কখনো না বলে দেয়, মানে প্রশ্ন যদি বলে দিত যে ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট অ্যান্ড দেন সিম্পলিফাই, তাহলে তুমি কমপ্লিমেন্টের পরে সিম্পলিফাই করবা, কিন্তু এখানে তো আচ্ছা প্রশ্নে আচ্ছা। এরকম কিছু বলে নাই, এখানে শুধুমাত্র বলছে কমপ্লিমেন্ট করতে। কমপ্লিমেন্ট বের করতে। রাইট, তাহলে হচ্ছে শুধু কমপ্লিমেন্ট বের করলেই হবে, ফার্দার সিম্পলিফাই করার কোনো প্রয়োজন নাই। দ্যাট মিনস ওরা যা যা করছে এগুলা কিচ্ছু আর করতে হবে না আর কি, এই পর্যন্তই বের করবো, এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার হবে, এই আর কি। Okay. সো প্রশ্নে চেক করবা যে তোমাকে এটা কি চাওয়া হয়েছে আর কি, শুধু কমপ্লিমেন্ট নাকি কমপ্লিমেন্ট এন্ড সিম্পলিফাই, এটা। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা আরেকটা এক্সারসাইজ করব, যেটা শুধু সিম্পলিফিকেশনের এক্সারসাইজ আর কি। ই নাম্বার প্রশ্নটা যেটা স্যার, বাসায় তো সবারই হাতের কাছে কাগজ কলম কিছু না কিছু একটা আছে, বা কম্পিউটারে থাকলে মাইক্রোসফট ওয়ার্ড আছে অর এনিথিং। সো এই জিনিসটা একটু স্যার সলভ করা যায় নাকি, একটু চেষ্টা করে দেখো, ই নাম্বার কোশ্চেনটা একটু সলভ করে দিবা আমাকে। আমি ফর্মুলাগুলো বের করে দিব, তোমরা একটু আগে কোশ্চেনটা লিখো, এটার অ্যান্সারটা আমাকে বলবা যে এটার অ্যান্সার কি আসে আর কি। একটু ট্রাই করে দেখো, আমি নিজেও এটা সলভ করব এখন, অসুবিধা নাই। তো ই নাম্বার কোশ্চেনটা যেটা, সেটা হচ্ছে সলভ করব। ফর্মুলাগুলো আমি একটু নিয়ে আসি এখানে। পরীক্ষার সময় কিন্তু ফর্মুলাগুলো স্যার দেওয়া থাকবে না, আমি আবারও বলতেছি, পরীক্ষার সময় কিন্তু ফর্মুলাগুলো দেওয়া থাকবে না, ইউ হ্যাভ টু রাইট দেম ইয়োরসেলফ, মানে তোমার নিজেরই খেয়াল রাখতে হবে যে কোন ফর্মুলা কেমন। সো এগুলো একটু মাথায় রাখতে হবে। সো এই হচ্ছে সবগুলো ফর্মুলা, এটা দিয়ে ই নাম্বার কোশ্চেনটা আমাকে সলভ করে দিতে বলছি। 2 মিনিট ট্রাই করো একটু, দেখো যে সলভ করা যাচ্ছে কিনা। জাস্ট সিম্পলিফাই করার কথা বলা হয়েছে, সবসময় প্রশ্নে খেয়াল করবা যে তোমাকে কি বলা হচ্ছে প্রশ্নের মধ্যে, কমপ্লিমেন্ট করতে বলছে নাকি সিম্পলিফাই। সো কোনটা করতে বলছো ওই অনুযায়ী করবা। এই প্রশ্নটা যেমন এতক্ষণ আমরা কমপ্লিমেন্ট করতেছিলাম বলে যে এটাও কমপ্লিমেন্ট করতে হবে তা কিন্তু না, এখানে কিন্তু প্রশ্নে বলা আছে যে এটা সিম্পলিফাই করার কথা বলছে। সো জাস্ট সিম্পলিফাই ইট ইউজিং দ্য ফর্মুলাস। সো করে আমাকে অ্যান্সার বলো যে কি আসে। কেউ কি করা স্টার্ট করেছি স্যার? জি স্যার। এ প্রাইম আসে। এ প্রাইম, আচ্ছা আর কেউ? এনিওয়ান স্যার এলস? এ প্রাইম। এ প্রাইম, ওকে। সো আমরা একটু চেষ্টা করি যেটা প্রাইম কিভাবে স্যার। আসে আর কি। ওকে ফাইন। সো তাহলে বোঝাই যাচ্ছে হয়তো এ প্রাইমই আসবে। সো আমরা একটু এটা এখানে চেষ্টা করি করার। সো এটা এক একজন এক একভাবে করতে পারে, হ্যাঁ, সব সময় যে সবাই একভাবেই অ্যাপ্রোচ করবে একটা প্রবলেম, ব্যাপারটা আসলে এরকম না, ডিফারেন্ট ফর্মুলা দিয়ে অ্যাপ্রোচ করা যেতে পারে। সো আমি একভাবে করি আর কি। সো ফার্স্ট অফ অল এখানে এ বি হোল প্রাইম আছে, তো এ বি হোল প্রাইমকে আমি ডি মর্গানের ফর্মুলায় ফেলতে পারি, তাহলে এটা হবে হচ্ছে এ প্রাইম প্লাস বি প্রাইম।
তারপরেরটা এ প্রাইম প্লাস বি ছিল, ওইটা অ্যাজ ইট ইজ রেখে দেই, এটাকে তো কিছু করার নাই। আর লাস্টে বি প্রাইম প্লাস বি, বি প্রাইম প্লাস বি মানে হচ্ছে আসলে ওয়ান, এটা ফর্মুলা ওয়াইজ বি প্রাইম প্লাস বি যে এক্স প্লাস এক্স প্রাইম ইকুয়ালস টু ওয়ান, তো এটা ওয়ান লেখা যায়। তাহলে তারপরের লাইনে এ প্রাইম প্লাস বি প্রাইম, এ প্রাইম প্লাস বি, আর ওয়ান যেহেতু ছিল জাস্ট ওয়ানটা বাদ চলে যাচ্ছে, এইটুকু থাকতেছে। তারপরের লাইনে এখান থেকে দুইভাবে অ্যাপ্রোচ করা যায় সলিউশনটা, আমি ফার্স্ট একভাবে করে দেখাচ্ছি। সো একটা হচ্ছে এইভাবে করা যেতে পারে, এখন আমি মাল্টিপ্লাই করে দিব আর কি জিনিসগুলোকে সবকিছুকে। আর সো এ প্রাইম প্লাস বি প্রাইম ইন্টু এ প্রাইম প্লাস বি, জাস্ট নর্মাল আমরা যেভাবে শিখে অভ্যস্ত, সো ওইভাবে জাস্ট ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। সো মাল্টিপ্লাই বা ডিস্ট্রিবিউট যেটাই বলো না কেন সেভাবে করলাম। করার পরে এখন এখানে এ প্রাইম ডট এ প্রাইম বা এ প্রাইম এটাতে কি লেখা যাবে স্যার? এটার থেকে এ প্রাইম লিখতে পারবো। হ্যাঁ, কারণ এক্স ডট এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স, এই যে এক্স ডট এক্স ইকুয়ালস টু এক্স, তাহলে এ প্রাইম ডট এ প্রাইম মানে হচ্ছে এ প্রাইম। তারপর একটা অ্যাজ ইট ইজ, তারপর একটা যেমন আছে থাকবে। আর বি প্লাস বি, সরি বি ডট বি প্রাইম, এই অংশটা কত হবে স্যার? এটা হবে 0। জিরো, এটা হয়ে যাবে জিরো, ফাইন। এবার দেখো তারপরের লাইনে এখানে এই প্রথম তিনটার থেকে কি কমন নেওয়া যাচ্ছে? এ কি প্রাইম। কমন? এ প্রাইম, এ প্রাইম কমন নিলে থাকতেছে হচ্ছে ওয়ান প্লাস বি প্রাইম। সো প্লাস বি প্রাইম, সো বি প্লাস বি প্রাইম মানে তো ওয়ান, তাহলে এরকম হবে ওয়ান প্লাস ওয়ান মানে ওয়ান, ইভেনচুয়ালি অ্যান্সার থাকে হচ্ছে এ প্রাইম। সো দিস ইজ ওয়ান পসিবল ওয়ে টু সলভ দিস কোয়েশ্চেন আর কি। ঠিক আছে, সো এইভাবে অ্যান্সার হচ্ছে এ প্রাইম আসতে পারে। যারা করছি বা যারা করি নাই তারাও দেখতে পারো চাইলে এরকম। সো দিস ইজ ওয়ান পসিবল ওয়ে। ওকে, সো আমরা হচ্ছে আরেকটা ডিফারেন্ট অ্যাপ্রোচে এখন আগাই। এই সলিউশনটা যেটা করছি স্যার, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে কোনো সমস্যা বা সামথিং? নাই। সো আরেকটা ডিফারেন্ট অ্যাপ্রোচ হইতে পারতো, এই যে এই পর্যন্ত করার পরে আমরা এখানে খেয়াল করো, এই যে এই জিনিসটা কিন্তু দেখতে অনেকটা এই যে ডিস্ট্রিবিউটিভ লয়ের এই সেকেন্ড অংশটার মতন, বি এর মতন, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, এখানেও কিন্তু আমরা তাই করতেছি, এ প্রাইম প্লাস বি প্রাইম ইন্টু এ প্রাইম প্লাস বি। ঠিক আছে, তাহলে তুমি এইটাকে ওই ডিস্ট্রিবিউটিভ লয়ের ফর্মুলার মতন করে কি এইভাবে লেখা যাইতো না স্যার? এ প্রাইম প্লাস বি প্রাইম বি, খেয়াল করো এই ডিস্ট্রিবিউটিভ ল এর বি নাম্বারটা খেয়াল করো, এক্স প্লাস ওয়াই জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই ডট এক্স প্লাস জেড। এইখানেও কিন্তু আমার এই অংশটা, এই যে এ প্রাইম প্লাস বি প্রাইম ডট এ প্রাইম প্লাস বি, এটা কিন্তু সেম টু সেম এই ডিস্ট্রিবিউটিভ ল এর বি নাম্বারের এই রাইট হ্যান্ড সাইডের মতন, রাইট সাইডের মতন। তাহলে এইটার থেকে আমরা কিন্তু এই লেফট সাইডের জিনিসটার মতন করে এখানে লিখতেই পারতাম যে এ প্রাইম প্লাস বি প্রাইম বি। এটা কি বুঝতেছি স্যার যে এটা যে এইভাবে লেখা যায়? তো এটা বোঝা যাচ্ছে? জি স্যার। জি সো এইভাবে লিখলে তাহলে কিন্তু তোমার কাজ সহজ হয়ে যায়, কারণ তাহলে এর পরের লাইনে তো এটা জিরো, সো ইভেন্চুয়ালি অ্যান্সার হচ্ছে এ প্রাইম। সো দিস ইজ অ্যানাদার পসিবল ওয়ে টু সলভ দিস কোশ্চেন, যে এইখানে তুমি এইভাবে করলে কিন্তু তোমার লাইনের সংখ্যা অনেক কমে গেল আর কি, আর এইভাবে করলে আমার বেশ কয়েকটা লাইনের সংখ্যা আরো বাড়ছে এই আর কি। সো একটা সলিউশনকে মাল্টিপল ওয়েতে আসলে অ্যাপ্রোচ করা পসিবল। তুমি কিভাবে স্যার করবা এখানে না থার্ড করবা? লাইন থেকে জি, ওই যে এ প্রাইম যদি কমন নিয়ে, আর এখ- এখানে, এখান থেকে, হ্যাঁ হ্যাঁ, এখানের পর, আচ্ছা, হ্যাঁ। এখানের পরে যদি এ প্রাইম কমন নিয়ে যদি আমরা এখানে বি প্রাইম প্লাস বি লিখি, তাহলে সেটা কি এ ভুল হবে? প্রাইম কেমনে কমন নিবা স্যার? এ প্রাইম কমন নিতে হইলে এটার মধ্যে এ প্রাইম থাকতে হবে না? মানে উপর থেকে, উপরে দুইখানেই তো এ প্রাইম ছিল। হ্যাঁ, সেটা নিয়েই তো স্যার এটা লিখছি। হ্যাঁ, তারপরে কি ওই বি প্রাইম প্লাস বি এভাবে লেখা যায়? না না, ওইভাবে লেখা যাবে না তো স্যার, লেখা এইটা যাবে তো না। একটা ফর্মুলার সাথে ম্যাচ করতে হবে, এই জিনিসটা আমার আচ্ছা ম্যাচ আচ্ছা। করতেছে হচ্ছে এই যে এই অংশটার সাথে না, এই কারণে হুম আমরা হুম হুম। এইটা অনুযায়ী এটা লিখছি, ইটস নট যে আমরা জাস্ট র্যান্ডমলি লিখছি আর কি, ব্যাপারটা এরকম। ওকে ওকে। ওকে, সো তারপরে যেটা বললাম, সো
তুমি কিভাবে অ্যাপ্রোচ করতেছো এটার উপর ডিপেন্ড করবে যে তোমার সলিউশনটা ছোট হবে নাকি বড় হবে। বাট দুইটাই কিন্তু কারেক্ট সলিউশন, দুইটাতেই ফুল মার্ক পাওয়া যাবে, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। বাট ওই যে এখন কেউ যদি সবগুলা ফর্মুলা ভালো মতন জানে, তাহলে তো সে বুঝতে পারবে যে কোন ফর্মুলাটা ইউজ করলে আমার অপটিমাল সলিউশন হবে, বা হচ্ছে আমার কম সময়ের মধ্যে সলভ করে ফেলতে পারবো, আর কোনটা ইউজ করলে হয়তো বেশি সময় লাগবে। এখন আহ, যদিও এখানে আসলে কত লাইনে করতেছো এটার উপর কোনো মার্ক থাকে না, বাট হচ্ছে তোমার সাইড থেকে সময় বাঁচবে আর কি। বাট অলওয়েজ লুক ফর দ্য কারেক্টনেস আর কি, কারণ হচ্ছে তোমার এটা আসলে 2-3টা লাইন বেশি লিখলে কিছু যায় আসে না, অ্যাজ লং এজ ইউর সলিউশন ইজ কারেক্ট আর কি। নাম্বার পাইতে হইলে সলিউশনটা কারেক্ট হইতে হবে। ইট ডাজন্ট ম্যাটার যে তুমি 5 লাইনে করতেছো নাকি 15 লাইনে করতেছো। So, পরীক্ষা আমরা যেগুলো দেই সেগুলো যেহেতু আরো বড় থাকে, অনেকের দেখা যায় ওরকম হাফ পেজের মধ্যে সলভ হয়ে গেছে, হয়তো পারফেক্ট ফর্মুলাটা বসাইতে পারছে এই জন্য তাড়াতাড়ি সলভ হয়ে গেছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 1.5 পেজ 2 পেজ হচ্ছে, কিন্তু দুইজনের অ্যান্সার সেমই আসছে and দুইজনই একই মার্কই পাইছে, দুইজনই ফুল মার্ক পাইছে। সো ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, ঠিক আছে। কিন্তু হচ্ছে ওই যে তোমার সাইড থেকে সময় বাঁচানোর জন্য ইফ ইউ ক্যান ইউজ দ্য মোস্ট অপটিমাল ফর্মুলা, তাহলে হচ্ছে তোমার জন্য টাইমটা সিগনিফিকেন্টলি বেঁচে যাবে আর কি, যেটা এই কেসেও আমরা দেখলাম এই আর কি। সো ইটস আপ টু ইউ। বাট হচ্ছে এই জিনিসগুলা প্র্যাকটিস, মানে এই জিনিসগুলো যে কোন ফর্মুলা বসাইলে কাজ করবে না করবে এগুলোর জন্য আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই আর কি। এখানে তো আমাদের কয়েকটা প্রশ্ন ছিল, এই উপরেরগুলো আমরা অলরেডি করছি বিভিন্ন সময়। ই নাম্বারটা আমরা এখন করলাম, এফ নাম্বারটা তুমি বাসায় প্র্যাকটিস করবা, এখানে অ্যান্সার দেওয়া আছে যে A+C হচ্ছে এটার অ্যান্সার। সো এই এফ নাম্বারটা তুমি হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা। আর এছাড়াও আমাদের হচ্ছে একটা প্র্যাকটিস শিট আছে, সেই প্র্যাকটিস শিটটা তো তোমাদের স্ল্যাকে সবার সাথে অলরেডি শেয়ার করাই। সো ওই শিটের মধ্যে তুমি দেখবা যে অনেকগুলা বুলিয়ান সিম্পলিফিকেশনের এক্সাম্পল বা এক্সারসাইজ যেটাই বলো না কেন এটা দেওয়া আছে। সো আমি একটু এটা দেখাই যাতে করে তুমি জানো যে কোন জায়গায় আছে। সো এই যে এই জায়গাগুলো, এই প্র্যাকটিস শিটটার মধ্যে গেলে তুমি এখানে এই বুলিয়ান সিম্পলিফিকেশন আর এখানে অনেকগুলা কোশ্চেন দেওয়া আছে। সো এই কোশ্চেনগুলা একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে। প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে অ্যান্সার, নেটে অলরেডি অনেক অনেক টুল আছে বুলিয়ান সিম্পলিফিকেশন সলভ করা, ওইগুলোর সাথে মিলায় দেখতে পারো, অথবা ফ্রেন্ডের সাথে মিলায় দেখতে পারো, অথবা আমাদেরকেও জিজ্ঞাসা করতে পারো, আমরাও চেক করে দেখতে পারবো যে হয়েছে নাকি হয় নাই এই আর কি। সো এগুলো প্র্যাকটিস করবা, এগুলো স্যার প্র্যাকটিস না করলে আসলে পরীক্ষার জন্য ভালো করে পারা যাবে না আর কি, কনফিডেন্সটা গ্রো করবে না। মানে তুমি যদি খালি ছোট ছোট সিম্পলিফিকেশন প্র্যাকটিস করে যাও, তাহলে শুধু পরীক্ষার জন্য কনফিডেন্সটা গ্রো করবে না। পরীক্ষার জন্য কনফিডেন্স গ্রো করার জন্য তোমার এইগুলা প্র্যাকটিস করাটা ম্যান্ডেটরি। সো এই প্র্যাকটিস শিটের যে প্রশ্নগুলো আছে এগুলা প্র্যাকটিস করবা। আমি অ্যাসাইনমেন্ট যখন দিব, অ্যাসাইনমেন্টের মধ্যেও থাকবে 2-1টা, ঠিক আছে। সো ওইগুলোও প্র্যাকটিস করবা। সো এগুলো ওভারঅল প্র্যাকটিস করলে অবভিয়াসলি উইল নট গেট দ্য সেম এক্সাক্ট কোশ্চেন ইন ইউর মিড টার্ম, বাট অবভিয়াসলি তুমি এগুলার সিমিলার প্যাটার্নের পাবা। মানে তোমার ওই কনফিডেন্সটা থাকবে তখন যে হ্যাঁ আমি তো এরকম অনেকগুলা বাসায় সলভ করছি, সো আমি এখন এগুলা পারবো এই আর কি। আর যদি শুধু দেখে যাই আমরা যে স্লাইডে আসলে এরকম আছে আমি তো এগুলা দেখছি, সো ওইটুকু করলে আসলে স্যার ইটস বিট ডিফিকাল্ট আসলে আর কি পারা পরীক্ষায়। কারণ আসলে সিম্পলিফিকেশন এমন জিনিস যেগুলো আসলে শুধু দেখে গেলে হয় না, এগুলা অ্যাকচুয়ালি একটু খাতায় লিখে প্র্যাকটিস করতে হয় এই আর কি। ওকে, সো এই চ্যাপ্টারে কিন্তু আমাদের আরো অনেক বাকি আছে। আমরা ওই যে পরের পার্টটা পড়ি নাই, এই পার্টটা, এই পার্টটা হচ্ছে আমরা নেক্সট ডেতে পড়বো আর কি। নেক্সট ডেতে তো আশা করতেছি ভার্সিটিতেই মনে হয় ক্লাস হবে নাকি, না ভার্সিটিতে হয় নেক্সট ডেও কি আমাদের অনলাইন ক্লাস মনে হয় না, 15 তারিখে। জি স্যার। Yes, হ্যাঁ, sir. ওকে। সো নেক্সট ডেতে তাহলে হচ্ছে আমরা এই যে এই চ্যাপ্টারের বাকি যে পার্টটা আছে ওইটা দেখবো আর কি। অ্যান্ড তারপরের লেকচারের কিছুটা অংশ হয়তো দেখবো এই আর কি। আজকে যা যা পড়লাম স্যার এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নাই আই গেস। ঠিক আছে। সো তাহলে অ্যাটেন্ডেন্স নেই স্যার, অ্যাটেন্ডেন্স নেওয়ার পর স্যার ক্লাস শেষ। মানে একটা কোশ্চেন ছিল জি আর কি, জি জি। যে মানে পরীক্ষায় আসার মতো জিনিস কি আমাদের এই বুলিয়ান সিম্পলিফিকেশনটাই কি এখানে ইম্পর্টেন্ট, নাকি আহ, আরো কিছু আমাদের আজকে মাথায় যে রাখতে হবে? পর্যন্ত পড়ছি স্যার এখান থেকে আসলে পরীক্ষায় আসার মতন কোশ্চেন হচ্ছে মেইনলি বুলিয়ান সিম্পলিফিকেশনেই। ওই কমপ্লিমেন্ট টমপ্লিমেন্ট এগুলা খুব কম আসে, আসলেও হয়তো 1 মার্ক 2 মার্ক বড় জোর। সিম্পলিফিকেশন গুলাই ম্যাক্সিমাম আসে, দেখা যায় 4 মার্ক বা 5 মার্কের থাকে এই আর কি। আর এমনি তো নেক্সট ডেতে যখন আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, চ্যাপ্টার শেষ করার সময় আমি আবার বলে দিব যে পুরা চ্যাপ্টার থেকে তোমার কি কি টাইপের প্রশ্ন আসে পরীক্ষায়, আগের চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে যেরকম বলছি। ওকে, ঠিক আছে। তাহলে অ্যাটেন্ডেন্সটা নেই স্যার। আচ্ছা, একটা জিনিস তোমাদের একটা কুইজ দিতে হবে, হ্যাঁ, ফার্স্ট কুইজটা যেটা। সো ফার্স্ট কুইজটা তোমরা দিবা হচ্ছে এই 17 তারিখে। ওকে, আজকে 10 তারিখ। সো ফার্স্ট কুইজটা দিবা হচ্ছে তোমরা 17 তারিখে, নেক্সট টুইসডেতে। ওই দিন
আই এম এক্সপেক্টিং যে ভার্সিটিতেই ক্লাস হবে। সো যদি অফলাইন ক্লাস হয় তাহলে হচ্ছে এই 17 তারিখে হচ্ছে কুইজটা দিবা। কারো কোনো সমস্যা? সিলেবাস হচ্ছে লেকচার 1 আর 2, আগের 2টা লেকচার, আজকের লেকচার নাই। আর এই কুইজের আগে তোমাদেরকে আজকে রাতে একটা অ্যাসাইনমেন্ট আপলোড করব, ওইটা ডেডলাইনও থাকবে, এরকম 5-7 দিন থাকবে। অ্যাসাইনমেন্টটা আগে করে ফেললে তোমার কুইজের জন্য সিগনিফিকেন্টলি হেল্প হবে, কোনো ডাউট নাই এই ব্যাপারে। ওকে স্যার, তাহলে 17 তারিখে হচ্ছে আমাদের ফার্স্ট কুইজ। সিলেবাস হচ্ছে লেকচার 1 আর 2, আমি স্ল্যাকে আবার অ্যানাউন্স করে দিব, অসুবিধা নেই। অ্যাটেন্ডেন্স: এএসএম নাজমুল সাকিব খান। প্রেজেন্ট স্যার। অ্যাটেন্ডেন্স হয়ে গেলে চলে যেতে পারো, ক্লাসের টাইম শেষ। শেখ মোহাম্মদ মনজিউল বাড়ি। তাসনিম রহমতুল্লাহ। অন্তিম হোসেন। ইয়েস স্যার। সাদিদ ভুইয়া ইফাজ। আব্দুর রহমান সাদ। প্রেজেন্ট স্যার। ফায়াজ শাহরিয়ার। মহসিন আলম মোনা। Present, sir. নিহাল সালেকিন। Present, sir. তাহসিন আজিজ। প্রেজেন্ট স্যার। মেহরুন্নিসা হিয়া। এস এম মাহমুদুল হাসান। আবিদা নওশিন। ফাতেমাতুজ জোহরা। Sir, present. মোহাম্মদ নাসিম। ইয়েস স্যার। সোহেম কর্মকার। ইয়েস স্যার। রাইয়ান হোসেন। প্রেজেন্ট স্যার। সাজিদ চৌধুরী। Yes, sir. সালিম সাদমান। জাসির বাবুর আহমেদ। প্রেজেন্ট স্যার। তাহমিদ কামাল শিফাত। লাবিবা রহমান। Present, sir. রেহনুমা তানাজ। Present, sir. নাফিন ওয়াইসির চৌধুরী। স্যার। শিহাম আরিয়ান। প্রেজেন্ট স্যার। নবনীতা দেবনাথ নিঝুম। Yes, sir. Present, sir. ওকে, সরি। রাইয়ান মুতাসিম। ইয়েস স্যার। কাজী আরাফাত বিন ইব্রাহিম। Present, sir. অভিবাদন দাস স্বর্ণ। ইয়েস স্যার। ফারজাদ আরিয়ান রহমান। প্রেজেন্ট স্যার। রাতুল ধর। প্রেজেন্ট স্যার। রাতুল কি আগের অ্যাডভাইজিং কমপ্লিট হয় নাই? স্যার আমি সেকশন চেঞ্জ করছি। অন্য কোন সেকশনে ছিলা? স্যার আমি ছিলাম হচ্ছে সেকশন 6 এ স্যার। 6। সো ওইখানে কি তুমি ক্লাসগুলো করছো? জি স্যার করছি। আচ্ছা, তাহলে আমি এটা ভেরিফাই করে আমি এগুলা প্রেজেন্ট দিয়ে দিব আর কি, ওকে ঠিক আছে? স্যার। ওকে স্যার। এস এ রহমান। প্রেজেন্ট স্যার। সুমাইয়া আফরোজ চাহা। Present, sir. গাজী সালাউদ্দিন আফতাহি। Present, sir. হেয়া রয়। Yes, sir. সুকান্ত সাহা। আমরিন আরিফ। Present, sir. মোহাম্মদ হাসিব আলী রিশাদ। কাশফি আমিন রুহি। Present, sir. আলভি বিন মোবারক। সজ্জাদ আহমেদ শিহাব। প্রেজেন্ট। মাইমুনা ইব্রাহিম। Yes, sir. কেউ বাদ পড়ছে অ্যাটেন্ডেন্স থেকে? হ্যাঁ আমি বাদ স্যার, পড়ছি। স্যার আমিও বাদ পড়েছি স্যার। আহমেদ কামাল শিফাত। শিফাত বিসি। সাদিক ভাইয়া। স্যার সালিম সাদমান। সালিম সাদমান। ওকে। স্যার ফাইয়াজ শাহরিয়ার। ফায়াজ শাহরিয়ার। আর স্যার তাসনিম রহমতুল্লাহ। তাসনিম রহমতুল্লাহ। ওকে, ডান। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ এভরিওয়ান।